চলেন শুরু করি। আমার বাড়ি বরিশাল, একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে আমি। লেখাপড়া করেছি ছোটবেলা থেকে। আমাদের ফ্যামিলিটা গরিব ছিল, অভাবগ্রস্ত ছিল। তো আমার বাবা হিন্দু সম্প্রদায়ের লোক, আমি একটা হিন্দু সম্প্রদায়ের মেয়ে। তো যাই হোক, আমার গরিবানার কারণে লেখাপড়া বেশি একটা করতে পারিনি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 1 ভাই 2 বোন। 1 ভাই 2 বোন। জি, আমার বড় একটা ভাই ছিল, ও হইলো কিরমি বিগার কয়, জ্বর বেশি হইলে যেটা হয়, গ্রামে ডাক্তার জুড়ে নাই, তখন আর কি কিরমি বিগার হয়ে মারা যায় 4 বছর বয়সে। তারপর আমি জন্মগ্রহণ করি। আচ্ছা, আমি জন্মগ্রহণ করার পরও আমার অনেক অসুখ বিসুখ গেছে, কিন্তু আল্লাহ আমার দুনিয়াতে রেখে দিয়েছে হয়তো বা এই কষ্টগুলো ভোগ করার জন্য। যাই হোক, আমি 4 বছর 5 বছর যখন আমার বয়স হয়, তখন আমার ছোট বোনটা হয়। তো এখন আমরা 2 বোন 1 ভাই। তো 2 বোন 1 ভাই, আমরা লেখাপড়া করতে পারি না, ঠিক মতো খাবারই খেতে পারি না। আমার বাবা হলো একাই ইনকাম করে, আমরা 3টা ভাই বোন আর আমার মা। তো আমার বাবা হলো পানের বড় যে কাজ করে, এছাড়া আর কোনো কাজ জানতো না। আমাদের ফ্যামিলি 12 ফ্যামিলি, আগে থেকেই 12। আর আমার ফ্যামিলি এবং অত্র চাচা ভাতিজা যারাই বলেন, বা চাচা তো বাড়িতেই যাই বলেন, সবাই পানের বড়ে কাজ করে, তাছাড়া অন্য কোনো কিছু পারে না। তো যাই হোক, পানের বড়ে কাজ করে। বাবা একদিন কাজ করলে 50 টাকা পায়। আমার মা এই বাড়ি ও বাড়ি এইটা সেটা কাজ করে, ওই মুড়ি ভাজতে ডাকে মানুষে, মানে গরিব দেখে, গরিব হলে যেটা হয় এ করে করে যাই 2-1 পয়সা পায় আমার মা, ওটা দিয়ে আমাদের লেখাপড়া করায়। দিল না, আমি 8 পর্যন্ত পড়াশোনা করলাম, 9-এ উঠছি। এখন আমার বই কিনতে হবে, বই কেনার টাকা নেই। এখন মা বলল কি যে বই কেনার টাকা নেই, কি করব, কিভাবে ভর্তি করাই, লেখাপড়া তো ভালো, এইটা ভালো রেজাল্ট করলি, 7-এ ভালো রেজাল্ট করলি, এবং কোনো ক্লাসে আমি ফেল করিনি, ইনশাল্লাহ ফেল করিনি। তো যাই হোক, আমি যখন 9-এ পড়ি, তখন আমার বড় ফুবু এসে আবার ওরে নিতে আসছে, খুঁজতে আসছে আমার বাইরে বাড়িতে এসে বলছে কি যে ও তো একটু বড় হয়েছে, ওরে বিয়ে দিয়ে দেবো, আমারে বিয়ে দিয়ে দেবে। গরিবানা সংসার, একবেলা জুটলে আরেক বেলা জুটে না, এত কষ্ট করে কি থাকা যায়, ওরে আমরা নিয়ে যাই, নিয়ে আমাদের বাড়িতে রেখে বিয়ে দিয়ে দিই, তোর ছেলে আর নেবো না, তোর বড় মেয়েটা দিয়ে দে। তখন আমারে দিয়ে দিল। আরো তখন ইলেকশনের সময় হয়ে গেছে, মানে ভোটাভুটির সময় হয়ে গেছে। তো এই জন্য গ্রামে একটু বড় মেয়েদের থাকা একটু সমস্যা, তখন চাপ, আমরা হিন্দু সম্প্রদায়, তো এই জন্যে। তো যাই হোক, আমারে পাঠিয়ে দিল। আমি ওখানে গেলাম, যাওয়ার পরে 3 বিয়া 4 বিয়া লাখ একটা বুড়ো বুড়ো লোক আমার জন্য নিয়ে আসে বিয়ে দেওয়ার জন্য, আমার বড় ফুপু। তাদের অবস্থা কিন্তু অনেক ভালো। আমার বাবা গরিব, আমার ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না, তাই বলে তো আমার এরকম একটা লোকের কাছে দেওয়া কিন্তু ঠিক না। আমার মানে কোনোভাবেই ভালো লাগতো না। আমার বাবা মার কাছে না পারি বলতে, তখন তো মোবাইলের যুগ ছিল না, আর চিঠি দিলে কবে পাবে, আবার আমি বাড়িঘর চিনেও যাইতে পারবো না। ঠিক আছে, ওইরকম মুরব্বী ধরনের এক একটা লোক নিয়ে আসে বাড়িতে বিয়ে দেওয়ার জন্য। তারা মাড়ি কাটে, কেউ দেখা যায় আমাদের দেশে কি বসি দেয়, বিলে বিলে মাছ ধরে, এগুলো লোক নিয়ে আসে আমার বিয়ে দেওয়ার জন্য। তখন সবাইকে কি তুই ছোট মাইয়া, কি বিয়ে করবো? ঠিক আছে, মানুষ এগুলো বইলে চলে যায় যে মায়ের তো 15 বছর বয়সী হয় নাই, এর বিয়ে করে নিয়ে কি আমরা সংসার করতে পারবো? এ বিয়ে করলে তো পুতুল খেলা। ঠিক আছে, তখন আমার আর বিয়ে হইলো না। আর আমি তো সবসময় পালাই, কেউ আসলে বাড়িতে গাছে যাই উঠে বসে থাকি, মানে যে বিয়ে করে নিয়ে যাবে। হ্যাঁ, বিয়ে করে নিয়ে যাবে, বা যদি একবার আশীর্বাদ হয়ে যায় হিন্দু সম্প্রদায়, তাইলে আর কিন্তু বিয়ের থেকে আর বাঁচা যাবে না, বিয়ে হইতেই হবে, বিয়ে দিয়েই দেবে। তা আমি লুকাই লুকাই বেশিরভাগ থাকতাম ওই বাড়িতে, পড়ালেখা হইতো না, আর স্কুলেও ঠিক মতো যাইতাম না। এদের বাড়ি যা আছে কাজ বাজ করে টোরে ওইভাবে থাকতাম। আর 2টা আমার পিসাতো বোন ছিল, ওদের সাথে থাকতাম। যাই হোক, এভাবে করে করে কয়েক মাস চলে গেলে পরে একবার আমার বাবা আসছে, আমার অনেক জ্বর হয়েছে। তো হেগো দেশে আবার জ্বর হইলে খাবার দেয় না, টোটালি পানিও খেতে দেবে না। তখন আমার মানে মইরা যাওয়ার অবস্থা, মানে কি, এই যে একাধারে রোজা রাখতেছি, এখন যেমন কষ্ট হচ্ছে তখন ওই রকম কষ্ট হইতো। যাই হোক, অনেক কষ্ট, মানে মইরা যাই যে অবস্থা। তখন আমার বাবা আসছে আমার নেওয়ার জন্য, বলছে কি যে ওর কি হয়েছে, শুনছি মানুষের লোকের কাছে কাছে শুনছে যে আমার অসুস্থ, 15 দিন থেকে জ্বর, তখন টাইফয়েডের মধ্যে চলে গেছে। তখন আমার বাবা আইসা বললো কি যে তোরে বাড়ি নিয়ে যাই, তোর অবস্থা তো খারাপ, আর 2-1 দিন গেলে মরে যাবি। তখন আমার নৌকায় করে করে বাড়ি নিয়ে আসছে। কিভাবে বাড়ি নিয়ে আসছে আমি বলতে পারবো না, ও ছোটবেলার কথা। অনেক কষ্ট করে আমার বাড়ি নিয়ে আসছে, নৌকা করে শোয়াইয়া। তারপর নিয়ে আসছে, সবাই বলছে কি মেয়ে তো আর বাঁচবে না, যে অবস্থা টাইফয়েড জ্বরে, আরো না খাওয়াই 15টা দিন এই যে বাইসে আছে, এটাই তো অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এরপরে বাবা নিয়ে আসলো, নিয়ে আসার পরে ক্লাস 9-এ তখন পড়ি, ফাইনাল পরীক্ষা দিলাম। ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আবার 10-এ ভর্তি হইলাম না, পাশ করে উঠে গেছি। তো বই কিনতে পারি না, আবার 10-এ বই কিনতে পারি না পরে আমার বাবা
না, আমার বাবা জানে না আমার মা 2,000 টাকা সুদে আনছে। সুদ আমাদের এলাকায় মুসলমান এক কাকা দুধ বিক্রি করে, কাকা সুদে টাকা লাগাইতো। তো যাই হোক, ওনার কাছ থেকে 2,000 টাকা আনছে, এনে আমার বই কিনে দিয়েছে, গাইড কিনতে পারি না, এবং আরো কিছু কিছু বই বাকি রয়েছে। আবার স্কুলের সেশন চার্জ ছিল, তখন ভর্তি ফি ছিল, ওগুলো দিয়েটি আর টাকা নেই। তারপর আমার মা বললো কি যে তোরে তো পড়াইতে হইবে, আর তোর ছোট ভাই বোন দুইটাও ঠিক মতো পড়াশোনা হচ্ছে না, তোর যেহেতু মাথার ব্রেন এত ভালো, তোরে পড়াবো। তো আমার মা করলো কি, পুষ্টির কাজ ছিল তখন, ফখরুদ্দিনের আমল মনে হয়, হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, তখন পুষ্টির কাজ আমার মা করতো। তো পুষ্টির কাজ করে করে কিছু টাকা পয়সা পাইতো, ও দিয়ে আমি লেখাপড়া করতাম। আমি নিয়ে আসছি আমার মার পুষ্টির কার্ড, আপনি দেখেন। তো যাই হোক, আমি লেখাপড়া করতাম, কোনো রকম মেট্রিক পরীক্ষাটা দিছি। দেওয়ার পরে এখন আমার মা 2,000 টাকা ঋণ হলো সুদে, ওতে সুদ বেড়ে বেড়ে 4-5 হাজার প্রায় হয়ে গেছে। আর আমার বাবা আবার আমার ঠাকুরমা দাদু যখন মারা যায়, তখন তাদের শ্রাদ্ধ শান্তি সবকিছু করতে হয়, করে করে আমার বাবাও কিছু টাকা ঋণ হয়ে গেছে। প্রায় 20-30 হাজার টাকার মতো ঋণ হয়েছে ওই সময়ের কথা। ঋণ হওয়ার পর ওই ঋণের লোকেরা খালি আইসে আমার বাবারে চাপ দেয়, বাবারে যখন না পায় মাকে চাপ দেয়। আর সবাই, আমি একটু বড় হয়েছি তো আমার দিকে নজর করে, সবাই খারাপ নজর করে এলাকার মানুষ। তখন আমার মা বললো কি, আবার সর্বহারা পার্টির গ্রুপ ছিল তখন, সর্বহারা কামরুল গ্রুপ কয় নাকি, এই পার্টিরা আমার বাবারে মাঝে মধ্যে বাড়িতে পাইলেই জমি বিক্রি করে টাকা দেয়, বাড়ি বিক্রি করে টাকা দেয়। হিন্দুদের উপর অনেক চাপ ছিল এদের। তো একদিন আমাদের প্রাইমারি স্কুল ছিল, আমাদের যে স্কুলে পড়াশোনা করছি বাড়ির কাছাকাছি, ওখানে নিয়ে আমার বাবার পিঠমোড়া বান্ধি অনেক মারছে টাকার জন্য। পরে কেসি দিয়ে কয়েকটা দিয়েছে, পোস্ট দিছে, চাকু দিয়ে না কেসি দিয়ে। তো যাই হোক, আমার বাবা যেটুকু জমি ছিল ওটুকু বিক্রি করে ওদের দিয়ে দিচ্ছে টাকা পয়সা। দিয়ে দেওয়ার পরেও আমাদের খুব জ্বালাইতো, অনেক জ্বালাইতো এই পার্টিরা। জ্বালানোর পরে আমার বাবা বললো কি যে তোরে নিয়ে বাড়িতে রাখা যাবে না, তোরে বাড়িতে রাখা যাবে না, আর বিয়েও তো দিতে পারলাম না, আর যেখানে বিয়ে দিতে যাই সেখানে জিনিসপাতি টাকা পয়সা দেও, জিনিস দেও, এই দেও সেই দেও, আমার তো বাড়ি ভিটা টুক ছাড়া আর কিছুই নাই। তাও বাড়ি ভিটার দাম আমাদের তখন 1 লাখ টাকার বেশি দাম ছিল না। ঠিক আছে, ও টুক বিক্রি করে দিলে আমার ছোট ভাই বোন দুটো কই যাইবে, আমার বাবা মা কোথায় থাকবে। তারপরে বললো কি তুই গার্মেন্টসে যা, ঢাকা যাইয়ে গার্মেন্টসে চাকরি কর। দেখ বাবা, আমি তো একা রোয়াতে ইনকাম কইরা, আমি তোদের 3টা ভাই বোন নিয়ে চলার মতো কোনো ইয়ে নেই, পরিবেশই নেই, একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারো না। তারপরে ঋণের এত চাপ, ঠিক আছে, তো তুই ঢাকা যা, গার্মেন্টসে ভর্তি হ। ওকে প্রিয় শ্রোতা, তারপরে আমার একটা বান্ধবীর মাধ্যমে, একটা ক্লাসমেট আর কি, আমার প্রাইমারি স্কুল থেকেই ওর আর পড়াশোনা হয় নাই, ও ঢাকা এসে গার্মেন্টসে চাকরি করে। আর আমি 10 পর্যন্ত পড়াশোনা করলাম, মেট্রিক পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমি ওর সাথে ঢাকা আসি। ঢাকা এসে গার্মেন্টসে চাকরি করি, কলাবাগান গার্মেন্টসে চাকরি করি। যখন চাকরি করি তখন মাত্র 900 টাকা বেতন ছিল, ঠিক আছে। আর আমি যে ওর সাথে যে থাকতাম, ওদের বাসায় যে থাকতাম, ওদের বাসায় আমার 900 টাকা খরচ দিতে হইতো, থাকা খাওয়া 900 টাকা দিতে হইতো। আমার কিছুই থাকে না, একটা সাবান কিনতে পারতাম না, একটু তেল কিনে মাথায় দিতে পারতাম না, একটা কাপড় পরে প্রতিদিন গার্মেন্টসে যাইতাম আসতাম, ঠিক আছে। ওই এক কাপড়ে আসছিলাম, আর দুই একটা জামা নিয়ে আসছিলাম, লঞ্চে বসে চুরি হয়ে গেছে, কারা চুরি করে নিয়ে গেছে। মাথার নিচে ব্যাগটা দিয়ে লঞ্চে বিছনা বিছায়, আমাদের তো কেবিন নেওয়ার মতো পয়সা নেই, তো বিছনা বিছাইয়া তারপরে শুয়ে শুয়ে আইসি, মাথার নিচে ব্যাগটা দিয়ে। তো ওই ব্যাগে 30টা টাকাও ছিল আমার, লঞ্চ ভাড়া দিয়ে দিছি, টিকিট করছে, আর 30 টাকার মতো ছিল, 8 টাকা ছিল না। তো যাই হোক, আমার ওই ব্যাগটা টান দিয়ে নিয়ে গেছে, টান দিছে যখন আমি কিন্তু টের পাই, আমি যখন চোখ খুলছি তখন দেখি কেউই নাই, ঠিক আছে। ওরকম লঞ্চে ছিনতাইকারী থাকে, তো আমি তো আর জানতাম না, আমি ওই এক কাপড়ে আসছি, ওই কাপড় আর আমি কিনতে পারি না, চাকরির পর চাকরি করতেছি, মাসের পর মাস আমি জামা কাপড় কিনতে পারি না। তো ওই মেয়েটার একটা জামা গায়ে দিতাম। আর কলাবাগান, এই মিরপুর কলাবাগান আছে না, কলাবাগান চাকরি করতাম। আচ্ছা, কত সালের দিকে এটা? এটা 2005 সালে। 5 সালের দিকে। জি। কয় টাকা বেতন পেতেন? 900 টাকা। এই সারা মাস কাজ করে 900 টাকা? 900 টাকা, হ্যাঁ। কিসে কাজ করতেন আপনি? এই যে সুতা কাটতাম, হেল্পার যেটাকে বলে, কারণ আমি মেট্রিক পাস করিনি, তো আমার সার্টিফিকেট নেই, রেজাল্ট আসেনি এখনো, সার্টিফিকেট নেই, তাই আমার কোয়ালিটিতে দেয়নি। আমি থাকতাম ওই বান্ধবীর সঙ্গে। বান্ধবী, ও উনিও গার্মেন্টসে কাজ করে? হ্যাঁ, উনিও গার্মেন্টসে কাজ করে, ও যেখানে কাজ করে আমি ওই একই সুতা কাটাকাটি কাজ করি। আপনার এলাকাতেই ছিল এই বান্ধবী? হ্যাঁ, আমাদের এলাকাতে, আমাদের একই গ্রামে, আমার প্রাইমারি স্কুলে যেখানে পড়তাম, স্কুলের পাশের বাড়ি ওদের। আচ্ছা, তারপরে আমার বাবা কয়েক মাস আমার কোনো খোঁজ খবর পায় না। তারপরে আমার বাবা ঢাকা আসছে। আমাদের এক বাড়ির পাশে এক কাকা আছে, ওই কাকার আবার শালা থাকে সাভারে, ঢাকা। তো ওই কাকার বাড়িতে আমার বাবা আসে 5-6 মাস। তখন আমার চাকরি বয়স হয়ে যায়, আমার জন্ডিস হয়েছে, আমার অনেক জন্ডিস হয়েছে। এখন বাবা আমার বাসা খুঁজে পায় না, এখন বাবা শুধু কারো কাছে হয়তো শুনছে যে আমি কলাবাগান
গার্মেন্টসে চাকরি করি। আমি রায়বাজার মুক্তি সিনেমা হলের সামনে দিয়ে আমার যেতে হয়, আসতে হয় গার্মেন্টসে যাওয়ার সময়, ওইখানেই আমার বাসা। কিন্তু বাসাটা বাবা চিনতো না। তখন আমি গার্মেন্টস থেকে একদিন যাই, খুব ক্ষুধা লাগছে, মনটা খুব খারাপ। আর রাত 8টায় ছুটি হয়, 9টা 10টা 2 ঘন্টা বাসায় থাকি, 9টা 9:30 পর্যন্ত বাসায় থাকি, 10টা থেকে আবার নাইট ডিউটি শুরু হয়। এরকম কন্টিনিউ প্রায় 10-15 দিন ডিউটি করতেছি। ডিউটি করতে করতে আমার জন্ডিস ধরে গেছে, ওর ঘুমা না খাওয়া, আরো কাজের পর কাজ। হেল্পারদের তো প্রচুর পরিশ্রম গার্মেন্টসে, ঠিক আছে। আর আমি যে বাবাকে ফোন দিব, বাড়িতে ফোন দিব, 1 মিনিট ফোন করলে 10 টাকা। তখন মানুষের মোবাইল দিয়ে দূরে দূরে দোকান ছিল একটা একটা, তখন 1 মিনিট ফোন করলে 10 টাকা, আর মিস কল দিলে 5 টাকা। তা আমি কোথায় পাবো টাকা? আমার কাছে তো টাকা নেই। আমি তো সেই রায়বাজার নিমতলা থেকে হেঁটে হেঁটে সেই কলাবাগান যাই আর ডিউটি করি, আবার হেঁটে হেঁটে আবার বাসায় আসি। আর ওদের বাসায় খাই কি সব দিয়ে খাওয়াই তো আল্লাহ। আলু টালু, মানে পচা আলু, পচা পেঁয়াজ এইসব কিনে টিনে আনতো। 900 টাকা যে দিতাম, ওরা হালাল করে নেয়নি আমার টাকাগুলো। আমার কষ্টের হালাল টাকা ইনকাম, কিন্তু ওরা হালাল করে নেয়নি। যাই হোক, আমি ওইভাবে খেয়ে খেয়ে 15 দিন গেল, আমার জন্ডিস মন্ডিস হয়ে লিভার টিভার নষ্ট হওয়ার পথে। তখন আমি গার্মেন্টস থেকে বাসায় যাচ্ছি, ছুটি হয়েছে, বাসায় যাচ্ছি, অনেক লোকজন তো একসাথে যাই। তখন আমার কানে আওয়াজ আসে যে আমার বাবার মতো কণ্ঠ পাওয়া যায়, ঠিক আছে। আমার কানে আওয়াজ আসে, কিন্তু আমি চতুর্দিকে তাকাই, আমার বাবাকে দেখি না। হঠাৎ করে একটা কলা বিক্রি করে একটা লোক দেখি, আমার বাবা ওইখানে বসে বসে ওই কলাওয়ালার সাথে কথা বলতেছে। উনি আমাদের এলাকার, ঠিক আছে, ওনার সাথে কথা বলতেছে, ওনারে চিনছে তাই। আর ও আমার বাবা যার সাথে আসছে ঢাকা সাভার, যে এক মামার বাসায় আসছে পরিচিত, উনি হলে আমাদের বাড়িটা বিক্রি করবে। অলরেডি আমার বাবা বাড়ি বিক্রি করার কথাপত্র বললে তারপরে আইছে। তা আমি তো আর ওইটা জানি না। এখন আমি ফলো করছি যে আমার বাবার কণ্ঠ পাওয়া যায়, আমি 1000 লোকের ভিতর থেকে আমার বাবাকে বেছে বের করতে পারবো। কণ্ঠটা আমার বাবার এত পরিচিত, কারণ আমার বাবার আমি অনেক আদরের সন্তান। বলতে কি, আমি অনেক অসুখ থেকে, মানে কি, আমার বাবা ভিক্ষা করেও আমার চিকিৎসা করাইছে জানেন। যখন বেশি বড় বড় অসুখ হইতো, তখন মানে বাবা যদি কাজ করে আমারে করতে না পারতো, চিকিৎসা করতে না পারতো, তখন আমার বাবা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে হাত পেতে আমাকে করছে, সুস্থ করছে। যাই হোক, তো আমার বাবার কণ্ঠটা আমি চিনে ফেলছি। তখন আমি বাবারে ডাক দিলাম, কই কি এইটা কেডা? সামনে যাইয়া তাকাইছি, তাকাই দিয়ে বাবা, বাবা আপনি কই? আমি জড়াই ধরছি, ধরার পরে বাবাও কাঁদছে, আমিও কাঁদছি। অনেক কষ্টের গার্মেন্টস। গার্মেন্টসের অনেক ছেলে মেয়ে আছে যারা এরকম ব্যাকগ্রাউন্ডের। জানেন না, নাইট ডিউটি যখন করতাম, তখন বড় বড় কার্টুনের চিপা চাপায়, মানে কি, কিছু কিছু সুপারভাইজার থাকতো, বা কিছু কিছু এই কোয়ালিটি ইন্সপেকশনে যারা কাজ করতো, কিছু ছেলে পেলে থাকতো এত খারাপ, মানে নিয়ে নিয়ে চিপা চাপায় নিয়ে খারাপ অফার দিত এরকম। তো যাই হোক, আমার বাবা আসছে, আমি বাবার সাথে বাড়ি চলে গেলাম। 2 দিন ছিল আমার বাবা আমার ওই মামার বাসায়। আমার বাসায় তো থাকার মতো না, আমরা 2টা মেয়ে থাকি। পরে আমার বাবা গুলো কি, আহারে আমার মাইয়া জন্ডিস হয়ে শেষ হয়ে গেছে, কি চাকরি করতে আইসো মা গো। তখন আমারে নিয়ে চলে গেছে বাড়ি গেছি। তখন জমি বিক্রি করে টাকা, বাড়িটা বিক্রি করতেছে আমার বাবা। কারণ যা পাইছে 30,000 টাকা দিয়ে দিয়েছিল অ্যাডভান্স টাকা। তো 30,000 টাকা মানুষের ঋণ দেনা দিয়ে দিয়েছে। কারণ বাবার কাছে টাকা নেই, আমার ট্রিটমেন্ট করাইতে পারতেছে না। যেখানে নিয়ে যায় আমার বাবা চিকিৎসার জন্য, সবাই কাকি মেয়ে বাঁচতেও পারে, মারাও যাইতে পারে। কি করছেন মেয়েটারে? মানুষ গরিব হইলে কি সন্তানের এইভাবে মৃত্যু কামনা করে? তখন আমার বাবা ডাক্তার তো দেখাইছেই, সুদে আবার টাকা আনছে, টাকা এনে ডাক্তার তো দেখাইছেই, আবার একটা বেডির কাছ থেকে একটা মালা পরা এনে দিছে ছোট, আর কি জানি দিছে তেল টাল পরে, ওগুলো খাইতে বলছে। তো ওই মালা পরাটা আমি মাথায় নিছি, ওইটা বলতে বলতে মালাটা বড় হয়ে আমার পা দিয়ে পড়ে গেছে। পরে আমি খালে ফেলাই দিয়েছি। এর পরের দিনই আমার চোখের ভিতর সাদা হয়ে গেছে, হলুদ আর নেই। আর ডাক্তারি ওষুধগুলো খাওয়াতে আমার ভিতরের থেকে মনে হয় একটু ভালো কাজ করছে। আমি এখন চিড়ে টিড়ে ভিজে খেতে পারি, আমার খাওয়ার সমস্যা হয় না, এখন খাওয়া যায়। পাউরুটি একটা আনলে আমার ওই ভাই বোনেরা তো ছোট, ওরা তো উপরের থেকে ওই চামড়াটা খাইতে 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 একটু হয়ে যেত, ছোট হয়ে যেত, তখন ওইটা আমারে দিত। মানে কি, আমি তো বড়, আমি সহ্য করতে পারি, ওরা তো মানে একটা কিছু দেখলে সহ্য করতে পারে না, লোভ হয় খাওয়ার জন্য। তখন ওরা একটু খাইতো, আর যা থাকতো আমারে দিত, আমি ওইটা ভিজে খাইতে পারতাম।
পরে কয়েকদিন গেল পরে আমি ভাবলাম কি আমার ভাই বোন দুইটা ছোট ছোট, আমি কষ্ট করি কিন্তু ওদের কষ্ট আমার সহ্য হয় না। আর বাড়িটা বিক্রি করছে, আমাদের বাপ দাদার অনেক পুরোনো দিনের বাড়ি, আমার অনেক কষ্ট হয় বাড়ি মানে শেষ সম্বল যেটা ছিল ওটাও বিক্রি করলো। বিক্রি করে দিয়েছে, দিয়ে মানুষের ঋণ দেনা দিয়ে দিয়েছে। আর বাদ বাকি 70,000 টাকা পায়, 1 লাখ টাকা বিক্রি করছে। এখন ওই 70,000 টাকা পায়, ও ঘুরায় আজকে দেবো কালকে দেবো, দেয় না। তারপরে আমি বললাম কি বাবা কষ্ট তো করছি, আবার টাকা যাবো, আমার ভাই বোন দুইটার কষ্ট আমার সহ্য হয় না, আপনি ওষুধ কিনে খাইতে পারেন না। একদিন যদি পান ভাঙলে গায়ে অনেক গরম লাগে, পান ভাঙিয়ে পান গুছতে হয়, পেট চেপে বসে অনেক গরম লাগে। বাবার হাই প্রেশার, অনেক অসুস্থ হয়ে যায়, আবার 2 দিন কাজ করতে পারে না। তখন একদিন যদি বাজার করে আরেকদিন করতে পারে না। 5 কেজি চাউল আনলে তখন 10 টাকা ছিল কেজি চাল, মোটা চাল ছাড়া তো আর চিকন চাল খাই না আমরা। তো মোটা চাল টাকার জন্য যা কিনতে পারে তাই। তো টমেটো আনতো, পাকা পাকা টমেটো, অনেক খুশি হইতাম, রাত্রে লাফ দিয়ে উঠে পড়তাম, আমার বাবা টমেটো নিয়ে আইছে, ওই টমেটো খাইতাম। খাইয়ে দিয়ে তোর মা কইতো কি ওগুলো খাইয়ে ঘুমা, আজকে আর ভাত রান্না করবো না, কালকে সকালে রান্না করবো। হিসাব কইরা আমার বাবা বলতো 5 কেজি চাল দিয়ে যদি পারো 3 দিন বা 4 দিন নিবি, কিন্তু 5 কেজি চাল আমাদের 2 দিনে হয়ে যায়। কিন্তু আমার মা হিসাব করে করে রান্না করে। আর আমি জীবনে প্রথম শুনলাম যে টমেটো দেখলে কেউ লাভ দিয়ে উঠতো। ঘুমে থেকে লাভ দিয়ে উঠতাম ভাই টমেটোর জন্য, অন্য কিছু তো আনতেই পারতো না। তারপরে আবার ঢাকা আসি, বাবা আমার সহ্য হয় না এত কষ্ট, বাবাও কান্দে মাও কান্দে আমিও কান্দি। ছোট 2 ভাই বোন তোরা বোঝে না, খেলাধুলো করে, দৌড়ে দৌড়ে এসে মা ভাত দাও, মা ভাত দাও, পারলে শুধু ভাত দাও, মা তো ভাত দিতে পারে না। তখন মানুষের বাড়ির থেকে এ বাড়ি থেকে ধার করে, ও বাড়ির থেকে ধার করে ভাত মুড়ি এটা সেটা বাটি বইরে ধার করে নিয়ে এসে 2 জনের খাওয়ায়, আমারে খেতে বলে আমি খাই না, ওগো দিকে তাকাইয়া। তখন আমি আবার ঢাকা আসি, কই বাবা আমি ঢাকা যাবো, আমি বাড়িতে থাকবো না, কারণ আমার ছোট ভাই বন্ধুদের আপনি খাওয়ান কামাই করে আমার নিজের পেটটা তো চলবে, আমি যাই ঢাকা। কারণ আবার বাবা কাইন্দে কাইন্দে আমার বিদায় করে দিল, লঞ্চে উঠে দিল, দিতে চায় না, অসুস্থ, যাওয়া লাগবে না না খেয়ে মরলে আমার সন্তান আমার কাছে থেকে মরবি, তাও আমি দূরে যাই মরতে দিব না। তারপরে আমি বুঝাইয়া আসলাম আবার ঢাকা। তারপরে আমি মেট্রিক পাস করলাম, ভালো রেজাল্ট আসলো। এই গার্মেন্টসে কাজ করা অবস্থায়? জি, পরীক্ষা দিয়েই আসছিলাম, তো রেজাল্ট আসলো ভালো। তখন ডিভিশন ছিল, 2nd ডিভিশনে পাস করেছি। তখন আমি ওই সার্টিফিকেট চাইছিল যে গার্মেন্টসে যাই, ওই গার্মেন্টসে চাকরি শেষ, জন্ডিস হয়েছে, বাড়ি গেছি ছুটিতে 3 দিনের, এখানে 15 দিন চলে গেছি দূর করে তাড়াইতেছে, কারণ ওই মালিক ছিল শ্রীলঙ্কান, মালিক খুব কড়াকড়ি ছিল, ঠিক মতো বেতন ওভারটাইমও দিত না। তো যাই হোক দূর করে তাড়াই দিছে। পরে ওখান থেকে আইসা জিগাতলা ওই গার্মেন্টসে চাকরি নিলাম। যখন আমি চাকরিতে যাই সব জায়গায় দেখি, গার্মেন্টসের সামনে যাই, টানানো দেখি, কাগজ দেওয়া পোস্টার টানানো দেখি, তো ওতে কি কি লেখা, কোন সেকশনে নিবে, কিরকম লোক নিবে, কিরকম লোক চাই, এগুলো লেখা দেখতাম। তারপর ওই গার্মেন্টসে ঢুকতাম 1 তারিখে, ঠিক আছে। কোনো সময় দেখা যায় 10 জন নিচে 20 জন আমরা রয়ে গেছি, ঢুকতে পারলাম না। পরের দিন আবার ডেট দিত, কালকে আসো, তো পরের দিন আবার যেতাম। গেলে পরে হয়তো বা আমার ভাগ্য ভালো ছিল, তাই আমি ওই গার্মেন্টসে চাকরি পাইছি, চান্স পাইছি কোয়ালিটিতে। চান্স পাওয়ার পরে আমি যখন কাগজপাতি নিয়ে PM স্যারের রুমে ঢুকি, PM স্যারের রুমে যখন ঢুকি তখন দেখি একটা লোক বসা, ওর পাশে আমি একটা খালি চেয়ার পাইছি, ওখানে বসছি। বসার পরে PM স্যার আমার ইন্টারভিউ নিলো, যে হেল্পারে কতটা সুতা কাটছি, কিভাবে কি করছি, কাজ করছি, কতটা পারি আর কি, সেটা উনি ইন্টারভিউ নিলো। এবং কোয়ালিটিতে যেভাবে যে কাজ করতে হবে ওগুলো আমার একটা লোকের শিখাই দিতে বললো, ওনার নাম ইব্রাহিম। বললো যে ইব্রাহিম তুমি একে নিয়ে যাইয়া তুমি সবগুলো শিখাও, পারে কিনা, যদি একবার শিখাইলে যদি পারে তাইলে নেওয়া যাবে। তখন আমারে নিয়ে যখন যায় তখন ওই লোকটা আমার
আমার দিকে কেমন করে জানি তাকাই রইছে। এটা আপনি ফলো করেছেন? এটা আমি ফলো করছি, হ্যাঁ। তো এখন আমি গেছি, যাইয়া ইন্টারভিউ নিয়ে আবার আসছি। আসার পরে ওই চেয়ারে যখন পাশের চেয়ারে আবার বসছি, ওই লোকটা আমার দিকে খালি তাকাই আছে না। আমার কয় কি তুমি হিন্দু? আমি কই কি হ্যাঁ আমি হিন্দু। কেন? বলছে তোমার নাম কি? আমি বলছি বাবার নাম কি বলছি। পরে আমি ওনারে আমার বাবার নাম, আর নাম, বাড়ি, ঘর, আমার সবকিছু বললাম। বলার পরে উনি বললো কি যে তুমি মেট্রিক পাস করছো, তোমার গার্মেন্টসের চাকরির দরকার কি? ওই পিএম স্যার আবার উইটে একটু বাইরে গেছে, এই জন্যই কথাটা বলতে চান্স সাহস এসে পাইছি। বলছে এটা। হ্যাঁ, বলছে কি যে মেট্রিক পাস যেহেতু করছো আর তোমার চেহারা কাটিং খুব ভালো, ঠিক আছে, তোমার কিন্তু এই গার্মেন্টসের চাকরি করলে তোমার কিন্তু শরীর কাঠিন থাকবে না। তার থেকে তো আমি আমার ভাইটাই সবাইরে সরকারি চাকরি দিয়েছি, তুমি আবার পিএম স্যারকে বলো না সরকারি চাকরি দিয়েছি, তুমি সরকারি চাকরি করবা? তা আমি বললাম কি যে এরকম যদি এটা চান্স হয় তাইলে কে সারে? আমি ওরা আঙ্কেল বললাম যে ঠিক আছে আঙ্কেল, কারণ আমার বাবার বয়সী উনি। ঠিক আছে, আমি বললাম আঙ্কেল তাইলে আমার দিবেন সরকারি চাকরি, তাইলে আমি করবো, আমার ভাই বোন দুইটা খেয়ে বাঁচতে পারবে, আমার ফ্যামিলিতে জানেন এরকম এরকম সমস্যা। যেই কষ্টের কথা বললাম উনি সুযোগ নিল আর কি, যেটা মনে হইলো এখন বুঝি, তখন তো বুঝতাম না। তো বললো কি যে আচ্ছা তুমি তাইলে একে বইলো না, একে যদি চাকরি দেয়, তুমি তো ভালো করছো ইন্টারভিউতে, তোমার মনে হয় চাকরি দিবে, তো চাকরি দিলে তুমি এখানে কয়দিন করো, তারপর তুমি বাড়ি যেয়ে চেয়ারম্যান সার্টিফিকেট আর নিয়ে আসবা, এই কি জানি মেট্রিক পাসের সার্টিফিকেট নিয়ে আসবা, 2 কপি ছবি, সাদা কালো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে হাতিরপুল কাঁচা বাজার মোড়ে দেখা করবা। ঠিক আছে, আর উনি ওনার একটা মোবাইল আছে, ওনার তখনকার মোবাইল খুব রেয়ার মানুষের কাছে থাকতো, খুব রেয়ার। কারণ আমি শুনেছি যে রংপুরের ভিতরে শুধু রওশনের সাথে এরশাদের পরে শুধু ওনার কাছে মোবাইল ছিল, এরকম শুনছি ওনার মুখে। যাই হোক, ওনার বাড়ি ছিল রংপুর। উনি ওনার ঠিকানা বললো, নাম বললো যে ভয় পাইও না, আমার বাড়ি রংপুর, আমি কাপড়ের ব্যবসা করি, রেস্টুরেন্টের ব্যবসা করি, আমি হাতের পুলে রেস্টুরেন্ট আছে আমার। আমি বললাম যে লোকটা কোট টোট পরা, ঠিক আছে, লোকটা তো আসলে ভালোই মনে হয়। তো আমি সারাদিন কাজ করলাম ওই গার্মেন্টসে, আর ওনার কথা আমি মন থেকে সরাইতে পারতেছি না। শুধু ভাবি যে আমার সরকারি চাকরি হবে, আল্লাহ আমি সরকারি চাকরি করতে পারবো, মানে অনেক, মানে নিজের কাছে নিজে খুব ভালো লাগতেছে যে আমার ভাই বোন দুইটা অনেক সুখে থাকতে পারবে, আমি টাকা পয়সা পাঠাইতে পারবো বাড়িতে, অনেক খুশি লাগতেছে। তো এটা চিন্তা করে তাড়াতাড়ি করে 2 দিন এখানে ডিউটি করলাম, 3 দিনের দিনে আমি ওই গার্মেন্টস সাইডে আমি বাড়ি চলে গেলাম। তাও একজনের কাছ থেকে 500, উজ্জ্বল নামে একটা ছেলে ছিল কোয়ালিটি আমার পাশের, ওই ছেলের কাছ থেকে 500 টাকা দাঁড় করছি। দাঁড় কইরা ওই সময় দ্রুতি গাড়ির টিকিট ছিল 180 টাকা আমাদের বাড়ির, আমার যাতায়াত ভাড়া হয়ে যাবে 500 টাকায়। তা আমি তাড়াহুড়ো করে বাড়ি গেলাম, যাইয়া আমার বাবাকে বললাম কি বাবা আমি আর সরকারি চাকরি হবে, আমার এক লোক বলছে গার্মেন্টসে যাওয়ার পরে এক লোকের সাথে আমার পরিচয়, সে বলছে সরকারি চাকরি দিবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, যদি সরকারি চাকরি দেয় তাহলে আমি চেয়ারম্যান সার্টিফিকেট আইনে দিই। বাবা আবার গ্রামের লোক তো অত কিছু বোঝে না যে আবার কোনো খারাপ কোনো কিছু বা কিছু, ওইসব বাবার মাথায় নেই। তো মা আবার ওইগুলো একটু করে বেশি, মা আবার চিন্তা করে বেশি, কয় বড় মেয়ে ঢাকা শহর দিছি, ঠাকুর তুমি জানো, মা যেভাবে বলে। তো যাই হোক, আমি কই কি যে সমস্যা নাই মা, তুমি টেনশন করো না, তো আমি যাই, তো কি হয় হইবে জীবনে। তারপরে গেছি চেয়ারম্যানের কাছে, যাইয়া চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসছি। চেয়ারম্যান আঙ্কেলটা আবার খুব ভালো, উনি জুব্বাধারী লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি সৌদি থেকে হজ করে আসছে। উনি বললো মা তুমি কেন চাকরিতে যাবা, তুমি কেন এই দেখো ঢাকা শহর থাকো, তো চেয়ারম্যানের কথা আমার মনে থেকে যাবে না, বলতে ঢাকা শহর থাকো তো বুঝে শুনে চাকরিতে যাইও, খবরদার, ঢাকা শহর কিন্তু বেশিরভাগ অনেক ষড়যন্ত্র লোভে পড়ে অনেক মেয়ের জীবনও চলে গেছে। আর তুমি গরিব বাপের সন্তান, তোমার বাপে যে একটা আইনানুগ ব্যবস্থা নিবে তাও কিন্তু তোমার বাপের নাই, কোনো সামর্থ্য নাই, বেশ এরকম বুঝেন না, অশিক্ষিত গ্রামের মানে কি বোঝে না কিছু হালচাল ঢাকার। তো যাই হোক, তুমি বুঝে শুনে চইলো বাবা, ঠিক আছে। এই কথাটা বলার পরে না আমার কলজের ভিতর একটা বাড়ি মারলো, ঠিক আছে না। আমি খালি একবার আগায় 3বার পাশে, ওরা তো বড় লোক, কোট ভিলেজার পরে দেখছি ওরা তো বড় লোক, আমার যদি নিয়ে মাইরে ফেলায় না, কি করে না কি চাকরি দেওয়ার কথা কয়ে নিয়ে আমার কিডনি বেঁচে হালায়, এরকম কিছু আমার ভিতরে ডাকাইছি, সার্টিফিকেট মার্টিফিকেট নিয়ে ডাকাইছি। আর আমার বাবা ওই বাড়ির টাকা সব পাইছে বিক্রি কইরা না। আমার বড় ফুপু বুদ্ধি দিল কি, আমাদের এলাকায় অনেক জায়গা পাওয়া যায়, এই কয় টাকায় তুই অনেকগুলো জায়গা পাবি, আমাদের এলাকায় জমি কিনে বাড়ি কর। আমাদের এক থানার থেকে এখন যে বাড়ি ওইটা আর এক থানা, তো ওইখানে নিয়ে বাড়ি করলো, বাড়ি জায়গা কিনলো আর কি, মাটি কিনছে, কতটুকু মাটি কেনার পরে আর টাকা পয়সা তেমন নেই, বাড়ির যে ভিটা ঠিটা যে করবে এগুলো করতে পারে নাই। তো আর বাড়ির যে ঘরটা ওইটা দিয়ে দেওয়ার কথা ছিল, যে আমাদের বাড়ি কিনছে, কিন্তু ঘর তো দেয় না, আরো জিনিসপত্র অনেক মানে আটকাই রাখছে। ওনারা মুসলমান, তো আমার বাবা হিন্দু, তো আর হিন্দুদের উপর একটু চাপ বেশি ছিল, তো একটু চাপের মাধ্যমে ফালাইয়েই আর কি আমাদের জিনিসগুলো দেয় না। আর ঘর আর পানের বর ছিল বাড়িতে একটু, আমাদের ওই বর বাবদ আমাদের 20,000 টাকা বেশি দেওয়ার কথা ছিল, কিছুই দেয়নি। আরো বরং মানে এক পর্যায়ে কি আমার বাবা মা, আমিও তখন
বাড়িতে ছিলাম, যখন ছাইরা যাই বাড়িটা, অনেক কান্না করছিলাম। এলাকার লোক আগে আমাদের খুব ক্রিটিসাইজ করছে, খুব করে চলছে, গরিব দিক আত্মীয় স্বজন কেউ আমাদের সাইরে না দাম দেয় নাই, ঠিক আছে। আর ওই এলাকার লোক তো আমাদের দেখতেই পারে নাই, আমরা গরিব। আমার বাবার মুখে শুনছি এক সময় নাকি আমার ফ্যামিলি অনেক বড় লোক ছিল, অনেক ভালো ছিল, কিন্তু ধাপে ধাপে আমার বাবা আমাদের জন্মের আগেই কিভাবে গরিব হয়ে গেছে, ঠিক আছে, অভাব অনটন হয়ে গেছে আমাদের জন্মের পরেই। তো যাই হোক, আমার মাও অনেক কষ্ট করছে, বাবাও অনেক কষ্ট করছে আমাদের জন্য, তারপরও মানুষ করতে পারেনি একটা ভাই বোনও। তারপর যাই হোক, পরবর্তী স্টেপে আসতেছি, ভাইরা একটু মানুষ হয়েছে। তো যাই হোক, আমি বাড়ির থেকে ওই বাড়িটারই ছাইরা ওই আমার ফুপুর বাড়িতে আমার বাবা মা ভাই বোন সব বুঝাই দিয়ে আমি আবার ঢাকা আসলাম, চেয়ারম্যান সার্টিফিকেট টিকিট সব নিয়ে আসলাম। আইসা এরপর ওই বান্ধবীর বাসায়, যে বান্ধবীর বাসায় গার্মেন্টসে চাকরি করতাম, ওই বান্ধবীর বাসায় এসে উঠছি। ওঠার পরে আমি কইলাম কি যে হিরণ, ওর নাম ছিল হিরণ, আমি করি, তুই তো লেখাপড়া করো নাই, তোরে তো নিয়ে যাইতে পারবো না, নাহলে তোরে নিয়ে গেলে আমার একটু সাহস থাকতো যে দুইজনে সরকারি চাকরি করব, সাহস থাকতো না, আমার তো সার্টিফিকেট আছে, আমি যাই আর দেখি আমি কি কয় লোকটা, আমি চাকরিতে ঢুকবো, সরকারি চাকরি, বাড়ির থেকে এগুলো নিয়ে আইসি। তখন কইলো কি বুঝে সুইজে যাইস, আমি কই আচ্ছা ঠিক আছে। তারপরে আমি আসছি ওনার ওইখানে চাকরির জন্য। ওনারে আইসা ওনার যেভাবে বলছে, হাতিরপুল কাঁচা বাজার মোড়ে নামবা, যে কোনো একটা ফোনের দোকান থেকে আমার এই নাম্বারে একটা ফোন দিবা, তাইলে আমি আইসে রিসিভ করে নিব, আর যদি আমি না থাকি লোক পাঠাই দিব, তুমি তার সাথে যাবা। আচ্ছা, তারপর যাইয়ে 10 টাকা দিয়ে একটা ফোন দিছি ওনারে, 1 মিনিট কথা বলছি, ওর নাম বলছি পরে চিনছে। তখন উনি আসছে, আইসা বললো কি আনছো, উনি আসছে, অন্য লোক পাঠায়নি। তখন আমি সব দিলাম, দেওয়ার পর বলছে এই তো ঠিক আছে, খুব ভালোই হয়েছে কাগজপাতি, কালকে নিয়ে যাবো তোমারে ওখানে, এই কাগজপাতি তো দরকার, ভালো কাগজে আনছো, ঠিক আছে আসো। আমি ওনার পরে উনি বললো কি যে আমার কাকার আঙ্কেল ডাকো না, তুমি আমারে অন্য কিছু ডাকো। তা আমি বললাম কি যে আপনি তো আমার বাবার বয়সী, আপনার আঙ্কেল ডাকবো না, কি করুম? বলছে কি না অন্য কিছু ডাকে। তাহলে আমি বলি, আমারে বলে কি তোমার আমি নাতি ডাকবো, তুমি তোমার দেখতে আমার নাতির মতো লাগে। আমি ওনার বললাম কি তাইলে আপনি আমি নানাই ডাকি। ঠিক আছে, আমি নানা ডাকলাম। এখন বারবার খালি নানা বলে প্র্যাকটিস করতে কয়, ঠিক আছে। তা আমি প্র্যাকটিস করলাম, আমার নিয়ে খাওয়ার রেস্টুরেন্ট হাতিরপুল কাঁচা বাজার মোড় দোতলায়, এখানে উঠাইয়া রীতিমতো খাওয়াইলো আমারে। জীবনে আমি কোনোদিন মুরগি পোড়া খাই নেই, যেটাকে বলে কি মুরগির গ্রিল না, ওইগুলো আমি কোনোদিন খাই নেই। ওগুলো দিছে আমার খাইতে, একটু খাই দেখলাম কি কেমন জানি লাগে, ভালো লাগে না। তখন সস টস কি জানি আবার ভরাই দিল, এরপর ভালো লাগছে, এরপরে খাইছি। খাওয়া দাওয়ার পরে ওই কাগজগুলো দেখে রেখে বলছে কি 3 তলায় চলো। আমি বলছি কেন? বলছে কি 3 তলায় চলো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তুমি অত দূর যাবা কিভাবে? আমি কই রায়বাজার নিমতল, অত দূর কোথায়, আমি 20 টাকা 30 টাকা রিক্সা ভাড়া আমি চলে যেতে পারবো, তাতে কি হয়েছে? আরো কথার দরকার আছে, চাকরি করবা কিরকম কি, ইন্টারভিউ তো অবশ্যই নেওয়ার দরকার আছে তোমার কাছ থেকে, যেহেতু আমার ভাই করে আমি চাকরি দিছি বিনে লেখাপড়ায়, তারা লেখাপড়া করে না, তা করে আমি ফায়ার সার্ভিসে সরকারি চাকরি দিছি, পুলিশে সরকারি চাকরি দিছি, এবং ওনার বাবাও সরকারি চাকরি করতো, এবং উনি যে 2 ভাইয়ের চাকরি দিয়েছে তারা আসলেই মূর্খ, এবং আসলে সরকারি চাকরি তাকেও দিয়েছে। পরবর্তীতে গেছি জানছি দেখছি। তো যাই হোক, আমি বললাম কি যে কি ইন্টারভিউ আছে, আমি তো এগুলো বুঝি না ভাই, আপনি কি ইন্টারভিউ নেবেন? আপনি কি এখানে অফিস কোনো? কয় অফিস আমার আছে, আমি নিয়ে যাবো না, তুমি চলো 3 তলায়। গেলাম 3 তলায়, যাওয়ার পরে কাউন্টারের পাশে 3 তলায়, ওটার হোটেলটার নাম ছিল হোটেল 3 তলা, তার নিচে খাওয়ার রেস্টুরেন্ট 2 তলা, 4 তলাও ওনারই হোটেল, 5 তলাও ওনারই। তো 3 তলা পর্যন্ত আমারে নিয়ে গেছে, কাউন্টারের পাশে 108 নম্বর রুমে আমারে রাখছে। রাখার পরে ওখানে ছোট একটা খাট আছে, রুমের ভিতরে ফ্রিজ আছে, টিভি আছে, সমস্ত কিছু সাজানো, ওখানে আমার রাখছে। রাখার পরে আমি বলছি কি বসো, তোমার কাগজপত্র তোমার কাছে থাক, আমি বাইরে থেকে তালা মেরে রাখি, তুমি থাকো, নাইলে হয়তো আমার রংপুরের সব স্টাফ আছে হোটেলে, ওরা ডিস্টার্ব করতে পারে, আমি বাইরে থেকে তালা মেরে আমি একটু বাইরে অফিসের কাজে যাম ধানমন্ডি থানায়। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি কি এখানের মালিক নাকি? বলছে হ্যাঁ, আমি 3 তলা 4 তলা 5 তলা এগুলো চালাই হইলো রুম ভাড়া দিই, লোকের কাছে রুম ভাড়া দিই, যত ঢাকার বাইরে যত লোক আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, এদের এই ট্রিটমেন্ট করাইতে হসপিটাল এখানে থাকতে হয়, তখন আমি রুম ভাড়া দিই। আর কিছু কিন্তু বলে নেই, এর ভিতরে যে রহস্য আছে আমি তো জানি না। যাই হোক, তারপরে আমি ওখানে থাকলাম, কিন্তু আমার বুকের ভিতর না ধুকধুক করে। আর আমি তখন কি হিন্দু সম্প্রদায়ের মেয়ে, আমি মুসলমান, হিন্দু পাড়ার ভিতরে আমি যাইতাম না কখনো, এবং কারোর সাথে মিশতাম না, চলতাম না, কারোর সাথে কথা বলতাম না। তারপরে আমি হিন্দু ধর্ম সম্পর্কে আমার বাবা মা কিছু শিখাই নাই, আর তেমন কিছু শিখতেও পারি নাই। যাই হোক, অভাব অনটনের কারণে বাবা মা দুইজনেই ছিল, কাজ করে খাওয়াইতে হইতো, কিছু বুঝি নেই। কিন্তু স্কুলে যাইয়া ওই বন্ধু বান্ধবের কাছ থেকে, বান্ধবীদের কাছ থেকে ওরা যখন
যখন ধর্ম পিরিয়ড করতো, এক হুজুর স্যার ছিল, উনি মাথায় কাপড় দিয়ে বসাইতো, আমাদের হিন্দু যে কয়টা মেয়ে ছিলাম বাসায় মাথায় কাপড় দিয়ে বসাইতো, এবং ওই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এত সুন্দরভাবে বলতো, মানে মুগ্ধ হয়ে যাইতাম শুনতে শুনতে। তা আমার না ছোটবেলা থেকেই যেন ওদিকে নজর, ঠিক আছে। তো ওই নজরটা ঠিকই আমার বন্ধু বান্ধবের প্রতি ছিল, ধর্মের প্রতি ছিল, কিন্তু এই বুড়ো লোকটার প্রতি আমার ওই মানে ওই ওই জিনিসটা কাজ করতো না। উনি যে মুসলমান বা উনি ভালো হবে বা কিছু, বা উনি ইসলাম ধর্মের লোক, উনি খারাপ কিছু করবে না বা কিছু, এরকম বিশ্বাস ছিল না আমার। ওনার প্রতি এরকম বিশ্বাস ছিল যে উনি যেন খারাপ, এরকম আমার মনের ভিতরে লাগে, উনি যেন খারাপ শুরু থেকেই, ঠিক আছে। উনি যেন খারাপ, মুসলমান হয়েছে তাই কি মুসলমানের মধ্যে ভালো মন্দ আছে না। আমার মনের কাছে মনে প্রশ্ন কইরা আমি কুলাই উঠতে পারতেছি না যে চাকরিতে আমি ঢুকমই নাকি চাকরির লোভে কি আমার জীবনটা শেষ হয় নাকি, আমার নিজের মনের মধ্যে প্রশ্ন শেষ নাই। যেহেতু লেখাপড়া একটু করছি, ক্ষুধা মেটানোর জন্য আবার এদিকে পেটে তো ক্ষুধা, জীবনে তো অস্ত্রের দিকে ভাই বোন দোনোটা কি মরেই যায় না খাইয়া, না কি না বাবা স্টক করে ফেলায়। বাবা তো অলরেডি 2 বার স্টক করছে, আমি পরবর্তী স্টেপে আসতেছি। তো যাই হোক, আমি মানে চিন্তায় কুলে উঠতে পারতেছি না যে কি করব। ভাবলাম কি, যা জীবনে যা আছে থাকি, তো উনি তো আমার বাপ বয়সী লোক, উনি তো আমার সাথে এমন কিছু করতে পারবে না। ওই বিশ্বাসে আমি রইলাম। রাত 10টা 11টা পর্যন্ত আমি টেনশনেই করতেছি শুয়া শুয়া, আমার কোনো ঘুম নাই, খাওয়া নাই, আমার পেটে যে ক্ষুধা। আমি যে বাড়ির থেকে আসছি কালকে, আইসা যে ওর বাসায় করে চাল ভাজা খাইছি, আর আজকে সারাদিন গেল, রাত 10টা 11টা বেজে গেছে, আমার পেটে যে কিছুই নাই। আমার কিন্তু ওদিকে খেয়াল নেই, আমার শুধু খেয়াল এই লোকটার প্রতি, ঠিক আছে। তারপরে উনি থানা থেকে ঘুরে আসছে রাত 12টায় এসে উনি রুমের তালা খুলে ভাত দিছে আমারে, ডাল আর মুরগির মাংস দিয়ে আমার ভাত দিছে। আমি বললাম ভাত খাবো না। আপনি এত রাত পর্যন্ত কই ছিলেন? আমার কোনো খোঁজ নাই, আমি পানি খাওয়ার জন্য মরে যাচ্ছি, বাথরুমের পানি খাইছি, আপনি এত রাত্রি পর্যন্ত কই ছিলেন? পরে বলছে কি, আমি থানায় অনেক কাজে বিজি ছিলাম, ঠিক আছে, আমি থানায় অনেক কাজে বিজি ছিলাম, তুমি টেনশন করে না, থাকবো না, আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই তুমি পানির পিপাসা বাথরুমের পানি খাইছো। তা বলছে যে স্টাফ করে ধমকি দিতেছে, হ্যাঁ তোমরা জালনা দিয়ে 1 গ্লাস পানি দিতে পারলা না মেয়েটারে? তোমরা জানো না যে আমি এখানে একটা লোক নিয়ে আসছি এবং সবাইকে কি তুমি খারাপ মনে করো নাকি? এই কথাটা আমার একটু মাইন্ডে লাগছে, ঠিক আছে, যে আমাকে খারাপ ভালোর কি আছে, আমার নিয়ে আসছে, আমি চাকরি করবো, শেষ, আমার খারাপ ভালোর কি আছে। তারপরে স্টাফ আরিফুল ইসলাম নামে একটা স্টাফ ছিল, দৌড়ে আমার কাছে সরি টরি আপাই সেই বলছে, বুঝতে পারিনি। আমি বলছি আমি কলিং বেলও দিছি, আপনারা শোনেন না, আমার পানি পিপাসা লাগছিল। তা যাই হোক, উনি সরি টরি বলে গেছে। এরপরে পরবর্তীতে কিন্তু আমার খাওয়ার কোনো অসুবিধা হয় না, জানলা দিয়ে সবসময় খাবার দিত। যাই হোক, এরপরে উনি বললো কি যে বোন, কালকে কিন্তু সকালে ইসে যাইতে হইবে, বঙ্গবাজার ফায়ার সার্ভিস অফিসে ইন্টারভিউ দিতে যাইতে হইবে সকালে, তাইলে তুমি এখন ঘুমাই পড়ো নাকি? তা আমি বলছি না, আমার ঘুম আসবে না, আমি কালকে ইন্টারভিউ দিয়ে তারপরে আমি বাসায় চলে যাব, আমার এখানে ঘুম আসবে না। আমি এরকম বিল্ডিং এ কোনোদিন থাকিনি, অ্যাকচুয়ালি থাকিনি এরকম বিল্ডিং এ। আমার ওই কুড়ে ঘরে থাকার শান্তি, আর রায়বাজার নিমতলে আমি 3 সেট একটা বাসায় ভাড়া থাকি, আমার ওটাই শান্তি। আমার এই এই বিল্ডিং এ আমি কোনোদিন থাকি নেই, আমার ভয় লাগে। কিন্তু আসলে তো আমার ভালো লাগতেছে, কিন্তু ভিতরে ভয় কাজ করতেছে, আমি তো ওরা বুঝতে দিতেছি না যে আমার ভালো লাগতেছে বা এত ভালো খাটে শুইছি বা কিছু। যাই হোক, আমি ওনারা বললাম কি, আপনি চলে যান আমার রুমের থেকে, আমার না অনেক রাত হয়ে গেছে, আমার না ভয় লাগে, আপনি চলে যান আমার রুমের থেকে। একবার নানা বলি, একবার আঙ্কেল বলি, ঠিক আছে, কারণ আঙ্কেল বলা অভ্যাস, তো নানা উনি শিখাই দেয়, বারবার বলতে পারি না, ভুলে যাই। তো যাই হোক, উনি বলে কি, আমি বটি নিয়ে আসছি উপর থেকে, পেয়ারাগুলো কাট। উনি পেয়ারা নিয়ে ঢুকছিল আর থানা থেকে আসার সময়, তো বলছে পেয়ারাগুলো কাটো, দুইজনে খাই, আর হইলো আমার চুলে কালি দিয়ে দাও। উনি কালি গুলাইছে, ওর রুমটা ওনারই অ্যাকচুয়ালি, ঠিক আছে, উনিই থাকে ওই রুমে। তো উনি একটা ডয়ার টান দিয়ে সিন্দুকের ভিতরে দেখি বান্ডিল টাকা, ঠিক আছে। ওই ডয়ার যখন টান দিয়েছে চুলে কালি দেওয়ার জন্য, তখন বান্ডিল টাকা, আমি আরো ভয় পেয়ে গেছি, ঠিক আছে, যে উনি আসলে কি, ঠিক আছে। আর অত বেশি টাকা আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। ওদিন যে অত টাকা দেখছি, আমার ভিতরে আতঙ্ক হয়ে গেছে যে নাকি উনি আবার বলে যে ও আমার টাকা চুরি করার জন্য আসছিল, চুরি করছে এই জন্য এবার জেলে টেলে ঢুকাই দেয় নাকি, আমার মনে আর এক সমস্যা সৃষ্টি হয়ে গেল। তখন উনি ওই বের করছে, এই কালি বের করছে, কালি গোলাইলো ফ্রিজের মধ্যে, আর আমারে বটি দিয়ে পেয়ারা কাটতে বললো। তা আমি পেয়ারা কাটতেছি আর চিন্তা আমি শেষ, ঠিক আছে, চিন্তা করতে করতে শেষ। যাই হোক, পেয়ারা কাটা শেষ, পেয়ারা ওনারে দিলাম, উনিও খাইলো, আমিও খাইলাম। খাওয়ার পরে ওনার চুলে কালি লাগাই দিলাম। সে কালি লাগাইতে রাত 3টা 4টা বেজে গেল। তখন আমার শরীর ছাইড়া দিছে ঘুমে, তখন আমার ঘুম আসতেছে। তখন আমি ওনার বললাম কি, আঙ্কেল
একবার আঙ্কেল একবার নানা, যান একটু বাইরে, আমার ঘুম আসতেছে, এখন আমি ঘুমাবো, আপনি একটু যান, আপনি অন্য রুমে যান, নাইলে আমার একটা অন্য রুম দেন যাতে আমি একটু ঘুমাইতে পারি, সকাল হইলে পরে আমি ইন্টারভিউ দিয়েই বাসায় চলে যাব, কারণ আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে আসছে। তখন উনি বললো কি এত সুন্দর শরীর আবার ক্লান্ত, আমার কেমন জানি লাগতেছে। আর হাসি যে দেয় অট্ট হাসি, এখন হাসির আকৃতি, কথার আকৃতি অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, রাত বেশি হয়ে গেছে, সবাই ঘুমায় পড়ছে, কেউ জাগনা নাই, ঢাকাশর নির্জম হয়ে গেছে। তখন তো আমার পায়ের নিচে আর মাটি নেই। ঠিক আছে, যে খাইছি, উনার হাসি টাসি তো ভালো না। তখন উনি বলছে কি এদিকে আসো, আমারে নিয়ে গেল বাথরুমের ভিতরে। বাথরুমটা কয়েকখানা টাইলস উঠাইলো, টাইলস বাথরুমের উঠাইয়া ওই বাথরুমের প্যানটা উঠাইলো, উঠাই কয় কি এই যে ফাঁকাটা আছে না, এখানে তোমার মতো 10টা মেয়ের লাশ আছে এখানে। এই কথা বলার পরে আমি কই খাইছি, আমি কই এলাম, আমার হাত পা ছাড়িয়ে দিছি, কাঁপা শুরু করে দিছি। ঠিক আছে, এরপরে আমার বের কইরা ওই রুমের থেকে বের করছে, আমার হাত কিন্তু ধরে রাখছে। আবার তো ওর এলাকার লোক সবাই দারোয়ান টারন সব রংপুরের, নিচে কলেজ সবাল গেটমেট সব মারা, দৌড় দিয়ে যাবো কোথায়। তো যাই হোক, আমি দৌড় দিতে চাই, একবার ও হাত ধরে ফেলাই। তখন আর এক রুমে নিয়ে গেছে, নিয়ে যাইয়া বাথরুমের টাইলস মেলস উঠাইয়া দেখাইলো যে ওর ভিতরে মদ, বিয়ার, গাঁজা, ছুরি মুড়ি পিস্তলের অভাব নেই ওর ভিতরে, টাঙ্কির মতো ওর ভিতরে। দেখা তো আমি আরো শেষ। ঠিক আছে, এরপরে উনি কতগুলো কাগজপাতি বাইর করলো, ওই কালি দেওয়া মাথায় কালি শুকাচ্ছে, ওই ফাঁকে এগুলো করতেছে। যাই হোক, উনি অনেক কাগজ বের করছে সিন্ধুকে থেকে, বের করে দেখাইলো উনি নিউ মার্কেটের পাশে গাউসিয়া হোটেল ম্যানেজার ছিল, অনেক দিন চাকরি করছে, 10 বছর বয়সের থেকে উনি ওইখানে ম্যানেজার ছিল, এবং উনি হোটেলের মালিক, উনি হোটেলের মালিক, উনি মালিক, উনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। সিন্ধুক খুলে দেখাইলো এত টাকা আমার, এত স্বর্ণ গহনা আমার, আর স্বর্ণ জিনিস যা দেখি সিরা কাটা, মানে কি আস্তা না, কোনো চেন কানের দুলটু ছিঁড়া বিড়া। তা আমি ওগুলো দেখে ভাবি কি যে উনি কি হাইজ্যাক মাইজ্যাক করে আনছে মানুষের থেকে, ছিঁড়া বিড়া কে স্বর্ণগুলো। তখন আমি ভাবলাম কি যে থাক, আমার ওদিকে কোনো লোভ নেই, আমি 2 টাকার মানে গরিবের ঘরের মেয়ে, আমার ওই টাকার দিকে লোভ নেই, আমার স্বর্ণের দিকে লোভ নেই, আমি জাস্ট চুপচাপ থাকি। এখানে একটা জিনিস ইন্টারাপ্ট করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হলো উনি বেশ কিছু প্রতিষ্ঠানের নাম এখানে বলছেন। যেহেতু আমরা ইনভেস্টিগেটেড শো না, আমরা একেবারে সরজমিনে গিয়ে ইনভেস্টিগেট করতে পারিনি, সেহেতু আমরা ওই প্রতিষ্ঠানের নামগুলো এখানে মিউট করছি। এবং আমরা মূল গল্পের জায়গাটা অক্ষত রাখতে চাই, শুধু এই মেসেজটা দিতে চাই, আগাগোড়া আপনারা শোনেন, শোনার পরে আপনার ব্যক্তিগত জায়গা থেকে কিছু না কিছু লার্নিং আছে আজকের এই স্টোরিতে। বাট আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য, আমাদের জীবন গল্প বলেন বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে, সেই অনুষ্ঠানগুলোর উদ্দেশ্য কাউকে হেয় করা নয়, কিংবা কারো দিকে প্রশ্ন বানে বিদ্ধ করা নয়। এই কারণেই বলছি, কারণ আমরা ইনভেস্টিগেট করতে পারি না, সরজমিন ইনভেস্টিগেট। কারণ উনি যেই লোকটি সম্পর্কে এখানে কথাগুলো বলছেন হয়তো সত্য কিংবা মিথ্যা হতে পারে, যেহেতু ইনভেস্টিগেট করা হয়নি, সেই জায়গাটা থেকে আমরা তার পরিচয় এবং অন্যান্য যে বিষয় এখানে আসছে সেগুলো আমরা গোপন রাখছি। কিন্তু আমরা গল্পটা, ওনার জীবন যে সাফারিংটা বা যে ঘটনাগুলো হয়েছে সেগুলো আমরা এখানে তুলে ধরতে চাই। জি বলেন। তারপর সবগুলা অরিজিনালি সত্য কথা এবং প্রমাণ সহ আমার কাছে আছে। আমি জানি আপনি যেটা বলছেন এটা আপনি, আমি জানি এটা সত্য, কিন্তু আমাদের অনুষ্ঠানের এটা একটা লিমিটেশন, এটা আমাদের ডিসক্লেমার। কারণ আমরা চাইলেই ওনাকে, যেহেতু ওনাকে আমরা এখানে নিয়ে আসিনি, যেহেতু আমরা ওনাকে এখানে বলা যেতে পারে প্রশ্ন করার সুযোগ পাচ্ছি না, হ্যাঁ, আপনি যেটা বলছেন সেগুলো সেই সময়ে গিয়ে প্রমাণ করার সুযোগ নাই, এটা অতীত জীবনের অনেক কথা আসতে এরকম করতেছে। তা আমি বলি এরকম করেন কেন আপনি, আপনি কি মনে করছেন আমারে, আমি কালকে সকাল চলে যাবো এখান থেকে। এরপরে কয় কি বাথরুমে কয়টা লাশ আছে দেখবি, এরপরে হাত দিয়ে ঢুকাইয়া, পলিথিনের ভিতরে হাত দিয়ে ঢুকাইয়া কতগুলো চুল বের করছে, মানে মেয়েদের চুল, বড় বড় চুল। তখন আমি মানে হয়ে গেছি। এরপরে উনি বারবার আমার সাথে জোরাজুরি করতেছে। এবারে আমি ওনারে কি বলবো, আমি ওনারে মানে কি ধর্মের বাপ পর্যন্ত বলছি যে আপনি আমার সাথে কোনো খারাপ বিয়ে করবেন না, আমি আসছি সরকারি চাকরির জন্য, আপনি আমার এগুলো দেখেন না, আমি অনেক ভয় পাই। তারপরে ওদিন কত বছর আগের গল্প? 2005 সালের শেষের দিকে, 15 বছর আগের গল্প। এবং আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন যে কি হয়েছে ওনার জীবনে। হয়তো এখানে লাশ ছিল না, উনি মাথার চুল দেখিয়েছেন, যেভাবে হোক ওনাকে ভয় দেখানোর একটা ব্যবস্থা করেছেন নাকি। তারপরে আমি হতভম্ব হয়ে গেছি। ওই কথাটা এখনো আমি ফিল করলে আমি সাথে সাথে স্ট্রোক হয়ে যাই, এখনো আমার ওরকম লাগে। তারপরে আমি বললাম কি আপনার হাতেও ধরি, পায়ে ধরি, আপনি আমার না কাকা না, আপনি আমার ধর্মের বাপ, আপনি আমারে এরকম করেন না।
তখন উনি বললো কি যে আমার কাছে যে আসে তাকে আমি আগে মেয়ের মতো দেখি, তারপরে বোনের মতো দেখি, তারপরে তারে আমি কি বলবো, তার সাথে যেটা করার সেটা করি, তারপরে সে যদি আমার কথার মধ্যে থাকে তাহলে থাকলো, আর নাহলে তারে কেটেও এখানে ফেলে দিই। এই কথা বলাতে আমি আরো ভয় পেয়ে গেছি, কারণ আমি মানুষের জায়গায় মানুষ নেই। যতবারই আমাকে টাচ করতে আসে অতবারই আমি চিল্লাপাল্লা করি, আমার মুখ চেপে ধরে। ওই দিন গেল, ওই রাত গেল, সকাল হয়ে গেছে, তো ওনারও মনে হয় ঘুম চলে আসছে। উনি মাথাটা ধুইলো, ধোয়ার পর ওনার ফোনে একটা ফোন আসলো। ফোন আসার পরে মনে হয় হোটেল মনে হয় খারাপ কাজ চলতো উপরে, মনে হয় পুলিশ টুলিশ আসছে, এই জন্য উনি রুমের থেকে তাড়াহুড়ো করে বেরোই গেল, বাইরের থেকে তালা লক করে গেছে, আর বলছে কেউ যদি এসে দরজা নক করে তাইলে আওয়াজ করবা না, চুপচাপ থাকবা, যা করার আমি বাইরের থেকে করতেছি, আওয়াজ করবা না, আওয়াজ করলে তোমার পুলিশ ধরে নিয়ে গেলে সমস্যা হবে। আচ্ছা, আমি আওয়াজ করলাম না, চুপচাপ থাকছি। গেট এমন বাইরেছে, পুলিশ আইসা কিছুক্ষণ পরেই কিন্তু পুলিশ আসছে। আমারে থুয়ে যাওয়ার পরেই সকাল 8টা পর্যন্ত পুরোটা হোটেল অভিযান করছে। আমি কিন্তু শুনতে পাই এই রুমের খাট ভাঙে, ওই রুমের দরজা ভাঙে, এই করে সেই করে শুনতে পাই, কিন্তু আমি আওয়াজ করি না, চুপ করে আছি। একবার খাটের নিচে ঢুকি, একবার বাথরুমে ঢুকি, একবার এসে খাটের উপরে শুই আস্তে করে, যাতে খাটটা করকর না করে, এরকম। ঠিক আছে, এরকম নড়াচড়া করতে করতে দেখি যে পুলিশ আর যায় না, আর আওয়াজ পাচ্ছি পুলিশের ওয়াল এসে যে শব্দটা আসে না, ওই শব্দটা আমি আওয়াজ পাচ্ছি। তো জানলার উপর নক করে, ভিতরে কেউ আসেন, তাইলে জানলাটা খুলেন, দরজা তো বাইরে থেকে তালা, জানলাটা খুলেন, ভিতরে কেউ আসেন, আপনাদের হেফাজত করার জন্য আসছি, খুলেন। আমি তো খুলি না, আমাকে আল্লাহ। আপনি কেন খুলতেছিলেন না? আমি খুলতেছিলাম না, পুলিশ যে আসছে, পুলিশ যদি ধরে আমার নিয়ে যায় থানায়, তাহলে আমি বাড়ি যেতে পারবো। আর যদি আমার না নিয়ে যায়, যদি আমার এখানে আবার রেখে যায়, আর এই লোকটার যে দাপট, যে টাকা যদি এতগুলো ধরে দিয়ে দেয়, তাহলে তো আমার রেখেও যাইতে পারে, তখন উনি আমার গলা কাইটে ওই বাথরুমে নিয়ে ঢুকাই দিবে। ওই ভয় আমার, ঠিক আছে, এই জন্য আমি কিন্তু আওয়াজ করতেছি না। তো যাই হোক, ওই দিন গেল, এর পরের দিন আবার সারাদিন আল্লাহ বিল্লাহ করে করে কাটে। রাত্রেবেলা উনি, আমি তো হিন্দুর ঘরের মেয়ে, এই জন্য উনি পুঁইশাকের মধ্যে গরুর মাংস দিয়া উনি আমার রুমে আসছে, পুঁইশাকের মধ্যে গরুর মাংস দিয়ে ভাত দিয়ে আমার নিয়ে আসছে। তা আমি বললাম কি যে ভাত দিছে, ভাত নিয়ে আসছে, আমি বললাম কি সারাদিন খাই নেই, রাত্রেবেলা আমার জন্য এগুলো কিনে আসছেন, আমি এগুলো খাই? আমি তো হিন্দুর ঘরের মেয়ে, আপনি তো জানেন, ভালো করে প্রমাণ করে দেখেন আমার এলাকায় ফোন করে, ঠিক আছে, ভালো করে এলাকায় প্রমাণ করে দেখেন আমি হিন্দুর ঘরের মেয়ে কিনা, আমি এগুলো খাই? উনি বলেন হ্যাঁ, এগুলো কিসের মাংস, এগুলো মুরগির মাংস, হ্যান ত্যান। তারপর আমি গন্ধই পাই গরুর মাংসের, তারপর উনি বলে মুরগির মাংস। তারপরে যাই হোক, আমি অল্প কয়টা ভাত কোনো রকম খাইছি এক সাইড দিয়ে, আর সব ভাত রয়েছে। তো যাই হোক, উনি পরে ওই ভাত খাওয়ার পরে বলছে আপেল আনাইছে, বার্গার আনাইছে, এই সেই খাবার দিয়ে রুম ভুইরা ফেলাইছে। ওই দিন রাত্রে মনে করছে কি খাওয়াইলে পরে যদি আমি ওনার মানে অকৃতকর্ম কাজগুলোতে যদি রাজি হই, কোনোভাবে আমি রাজি না। যাই খাওয়াই আমি কিছু খাই না, আমি একটু মুখে দিই, পিছন দিয়ে বাম হাত দিয়ে ফেলে দিই, আমার ভালো লাগে না। আবার ভাবি বিষ টিস মিশিয়ে আনছে নাকি, বা ঘুমের ওষুধ আনছে নাকি। ওই টিভিতে দেখি জায়গা বে জায়গায় মেয়ে মানুষে ঘুমের ওষুধ খাওয়ায়, নির্যাতন করে, এই করে, টিভিতে দেখা যায় সব চ্যানেলে। ঠিক আছে, ওই বারবার রুমের মধ্যে বসে টিভি চালায় দেখতেছি, বারবার চ্যানেল উলট পালট করে দেখতেছি, টিভি তো আমার রুমেই। তো এখন আমার ওইগুলো খালি চোখের মধ্যে ভাসে, তাই আমি খাইতে চাচ্ছি না, যেটা দেয় তাই খাইতে চাচ্ছি না। তো পেয়ারা আর আপেল খাই, কারণ ওগুলো আমি নিজের হাতে ধুই, নিজের হাতে কাটি, এজন্য খাই। তো যাই হোক, উনি খাওয়া দাওয়ার পর যখনই রাত 2টো বাজে, তখনই উনি আমারে আবার ধরছে। তখনই আমি ওই ধর্মের বাপকন ভাইকন যখন সব বলছি, তারপরেও উনি আমার ছাড়তেছে না। এরপরে আমি বারবার যখন কান্দাকাটি করি, তখন খাটের স্টান ভাঙিয়া 2-3টা বাড়ি যে দিল, আমার পাশা পোষা মনে করেন কোমর টোমর সব মনে হয় শেষ, এরকম 2-3টা বাড়ি দিছে। পরে আমি এত চিল্লাপালা আইসে ভিতর থেকে, কিন্তু মুখ এমন জোরে চাইপা ধরছে এরকম করে, আমি চিল্লাইতে পারি না, কান্না করতে পারি না, এরকম ডুগরে ডুগরে কানতে কানতে আমার মনে হয় কি ভিতরটা জুমে গেছে, রক্ত ব্লিডিং আসতেছে, এরকম লাগতেছে। তারপরে উনি কি করলো, এই আবার ওই বাথরুমে নিয়ে ওইটা দেখাইলো, দেখবি মানুষের মাথার খাবরা আছে এইখানে, দেখবি, থাক দেখামো না তোরে, তুই যদি আবার র্যাপ ট্যাপ যদি কোনো সময় আসে, যদি আবার বইলে দাও, থাক তোরে আর ওগুলো দেখামো না। এই হোটেলের মধ্যে অনেক ভয়ানক কিছু আছে, তোরে দেখাইতে পারি, কিন্তু তোরে দেখামো না। মায়ের মানুষ তো বিশ্বাস করতে নাই, যদি কোনো সময় এখান থেকে সুইটে যাইতে পারো, তাহলে তো আমার 12টা বাজবে। এই কথা বলার পরে আমি বলছি, এমনিতেও ভাই আমি এখন যা বুঝতে পারলাম, আমার এমনিতে ওগুলো দেখার আশা আমার আর নাই, আমার ভিতরটা শেষ ভাই, আপনি আমার যদি একটু মুক্তি দিতেন, আমার চাকরি লাগবে না ভাই, আমি জীবনে বাঁচতে চাই। ঠিক আছে, আমার বাবা মার জন্য, আমার 2টা ভাই বোনের জন্য আমার খুব মায়া হয়, আমি বাঁচতে চাই, ওদেরকে দেখতে চাই। আর আমার বাবা মা ফোন
তো দিতে পারে না। আমার খবর নেওয়ার জন্য, আমার সরকারি চাকরি হইলো কি না সেই খবর নেওয়ার জন্য আমার বাবা মা মানে পাগল হয়ে গেছে, আমার কোনো খোঁজই পায় না। আজকে 3-4 দিন 5 দিন হয়ে গেল। যাই হোক, পরে উনি কি করলো, 2-3টা বাড়ি দিয়েছে, পরে আমি অজ্ঞান হয়ে গেছি। আবার যে আমার গায়ের উপর আসছে, আবার আমার জ্ঞান ফিরছে। ঠিক আছে, আমি টের পেয়ে যাই কি এমনি জানো, যত অজ্ঞান থাকে আমি কিন্তু ফাল দিয়ে উঠি, কুকুরের মতো হয়ে গেছি। আমার মানে বিষয়টা, আমার শরীরটা তখন উঠলে পরে ওই যে পেয়ারা কাইটা যে বডিটা রাখছি, বডি দিয়ে এমন জোরে কোপ মারছে, এই যে এখানে দেখেন এখনো দাগ আছে। আপনার মাথায় কোপ মারছে ও? জি, এমন জোরে কোপ মারছে, এখানে বিশাল ভাবে কাইটে একবার চুলের ভিতর পর্যন্ত কাইটা, রক্তে বিছনার রুম সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এরপরে আর একটা কোপ মারছে এই যে হাতে, এখনো পুরো সব দাগ আছে। এই যে হাতের মধ্যে একটা কোপ মারছে। তো আপনি এর মধ্যে চিল্লাপাল্লা করতেছিলেন না? চিল্লাপাল্লা করি, কিন্তু জোরে করতে পারি না। জোরে যখন চিল্লা না আসে তখন খাপ করে ধরে, এক হাত দিয়ে কোপ দেয়, আর এক হাত দিয়ে খাপ করে মুখ চিপে ধরে বডি উড়াই ফেলাই দেয়। 2টা কোপ দিছে। 2টা কোপ দেওয়ার পরে আমার আর কোনো ভাষা ছিল না। আমি তখন শরীর ছেড়ে দিছি। তখন উনি কি করছে না করছে আমি আর জানি না। পরের দিন সকালে দেখি আমার সেলাইন চলতেছে। আমার কিছু আর জ্ঞান ছিল না কি হয়েছে না হয়েছে। কে স্যালাইন দিছে, কি করছে কিছু জানে না? কিছুই জানি না। ওই রুমের মধ্যেই? ওই রুমের মধ্যেই সেলাইন চলতেছে। পরে আমি বললাম কি, আমি দিক দিশে নাই আমার। আমি বলছি কি, মা আমি বাথরুমে যাবো। তখন উনি ওনার ভয়ানক চেহারাটা নিয়ে আমার সামনে আসছে, কয় চলো আমি বাথরুমে নিয়ে যাই। সেলাইনটা খুলছে, স্ট্যান্ড থেকে খুলে আমার বাথরুমে নিয়ে গেছে। আমি বলি কি, আমার সেলাইনে সুই খুলে দেন, আমি দরজা লাগাই বাথরুম করুম, নাহলে সেলাইনটা আমার হাতে দেন, আমি আপনার সামনে প্রসাব করুম। কিসের জন্য আমি আপনার সামনে প্রসাব করতে পারবো না? কয় তোর তো সবই দেখছি। এটা বলে তো আমি দুনিয়াতে আমি আর নাই। বলছে তোর তো সবই দেখা শেষ, তুই আমার সামনে প্রসাব করলে সমস্যা কি? তারপরে তখন আমি আরো বেশি কাঁদছি। কয় কানবি না, তাহলে তুই মরে গেলে তোর লাশ তোর বাবা মা পাবে না, ওই বাথরুমের ভিতরেই চলে যাবে তোর লাশ বুড়িগঙ্গায় চলে যাবে, তুই কোনোদিন বাবা মার দেখা পাবি না, কান্দিস না। পরে আর কান্দি না। পরে আবার একদিন যাই, পরের দিন রাত্রে ওরকমই। পরের দিন যাই, আমি মোটামুটি মৃত্যুর মুখোমুখি হয়ে গেছি এখন। এরকম করতে করতে পরে উনি আমারে কি তাবিজ নিয়ে এসে খাইলো নাকি আমি বুঝতে পারলাম না। 3-4 দিনের মাথায় আমি যখন মানে মরার মতো প্রায় শেষ আমি, তখন কি জানি আমারে খাওয়াইলো এই যে ছাতু ঠাতুর মতো ওই জাতীয়, ওর ভিতরে তাবিজ ছিল। ঠিক আছে, আর একটা বোতলের থেকে অল্প একটু পানি দিল। উনি বললো কি, এটা মক্কা শরীফের কূপের পানি, এটা খাও এক নিয়েতে, খাইলে তোমার শরীর স্বাস্থ্য ভালোই উঠবে। ঠিক আছে, তা আমি ওইটা খাইছি। ঠিক আছে, মক্কা শরীফের কূপের পানি যখন বলছে তখন আমি খাইছি। কেমন যেন বিশ্বাস আসছে আমার কাছে যে মক্কা শরীফের কূপের পানি। শুনছি মানুষের কাছে, মুসলমান বান্ধবীদের যখন চলছি তখন শুনছি যে এটা বলে এক নিতে খাইলে বলে যে কোনো আশা পূরণ হয়। মক্কা শরীফের পানি বিশ্বাস করে খাইলাম, আর আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি যেন না মইরা যাই, এ আমার যাই করে করুক আল্লাহ, আমি যেন জীবিত থেকে মানে অ্যাটলিস্ট বাড়িতে পৌঁছাতে পারি। হ্যাঁ, জীবিত থেকে আমি যেন আমার মায়ের বুকে যাইতে পারি, পৌঁছাইতে পারি, উনি যাই করে করুক। তারপরে নিয়ত করে খাইলাম। খাওয়ার পরে মোটামুটি ভালো লাগতেছে, আর কেমন যেন আল্লাহর প্রতি বিশ্বাস আসতেছে যে আমি বাড়ি যেতে পারবো। তো যাই হোক, ওইভাবে থাকলাম। থাকার পরে উনি রাত্রেবেলা কতগুলো বই নিয়ে আসছে, হাদিসের বই আর কোরআন শরীফ নিয়ে আসছে রুমে। নিয়ে আইসা বললো কি যে তোরে আমি মুসলমান বানাবো, তোরে আমি বিয়ে করবো। আমি বলছি আপনার এই বয়সে, আমার এই বয়সে আপনার লাগে কিসের বিয়ে আমার? ঠিক আছে, কয় কি তুই মক্কা শরীফের কূপের পানি খাইছো না? আমি কি কয় তুই মুসলমান হয়ে গেছো। আমি কই না, আমি বান্ধবীদের কাছে শুনছিলাম 5 কলেমা না পড়লে মুসলমান হয় না। ঠিক আছে, আমি মুসলমান হইনি। পরে বলছে যে তুই কি মুসলমান ধর্মে কি আছে তুই জানিস? তুই মক্কা শরীফের কূপের পানি খাইছিস, তুই মুসলমান হয়ে গেছিস। আমি কই এগুলো কেটা দিয়েছে আপনারে? বলছে যে এগুলো গেছিল এই মক্কা শরীফ হজ করতে, উনি নিয়ে আইছে, ওনার কাছ থেকে আনছি। তো আমি তখন ভাবলাম কি যে যেহেতু গেছিল তাইলে মনে হয় সত্যি সত্যি উনি যদি যায় থাকে হজে, তো উনার উনি অন্যরকম একটা মানুষ, এস্টাবলিশড ম্যান, এবং উনি যাইতে পারে হজে, এবং উনি আনতে পারে এই পানিটা। যাই হোক, আমি মুসলমান হয়েছি, ভালো কথা, আমি বিশ্বাস করলাম মুসলমান হয়েছি। সে যেটা বুঝে এখন আমার ওইটাই বুঝতে হইবে।
কারণ নাইলে তো আমার কোনো বাইরেও আর কোনো পথ নেই। তারপরে উনি অনেকগুলো কোরআন হাদিসের বই নিয়ে আইসে, রাত্রে এক গাঁটটি বই নিয়ে আইসে। তখন আমার বললো কি, লেখাপড়া যেহেতু করছো, চাকরি বাকরি কি আমাদের, তোমাদের বাড়িতে আমি টাকা পাঠাবো নে, তোমার বাড়ির সাথে যোগাযোগ করো, আমি টাকা পাঠাবো নে, লেখাপড়া যতটুকু করছো, তোমার লেখাপড়ার দরকার নেই, সরকারি চাকরির দরকার নেই, আমি মাসে কোটি কোটি টাকা কামাই, তোমারে যদি তুমি একটা কুকুর পাললেও তো আমার খরচ আছে। একটা সিগারেট দেয়, ব্যানসন সিগারেট, একটা সিগারেটের দাম 8 টাকা 10 টাকা। তখন তাই যদি খাইতে পারি, তোমার মতো একটা মেয়ের পালতে পারবো না? তোমার মতো একটা মেয়ের বাড়িতে টাকা যা লাগে অভাব পূরণ করতে পারবো না? তুমি যেহেতু বলো বাড়িতে এত অভাব, তো ফায়ার সার্ভিসে চাকরি করলে, সরকারি চাকরি করলে কয় হাজার টাকা বেতন পাও, 5,000 6,000, ওই সময়ের কথা, 6 সালের 5 সালের শেষের দিকে, 6 সালের শুরুতে মনে হয়, 5 সালের শেষের দিকে হবে। তো যাই হোক, আমি তখন ওনারে বললাম কি যে আমি আসছি চাকরির আশায়, আমার যদি চাকরি না হয়, আপনি যদি এভাবে অত্যাচার কইরে কইরে আমার যদি এখন কোন বিয়ে করার কথা, এটা কি হয়? আপনার বয়সের সাথে আমার বয়স কি কোনোদিন মানায়? আপনি আমার বাইরে নিয়ে চলে মানুষের কাছে কি কইবেন? আমি কি কমু আপনারে? ঠিক আছে। তো যাই হোক, পরে উনি বললো কি যে না, মানুষ কিছু বলুক আর না বলুক, আমি যেহেতু তোর জীবন আমি নষ্ট করছি, আমি তোর বিয়ে করবো। ঠিক আছে না, আমি বললাম যে না, আমি আপনার সাথে বিয়ে করুম না, নষ্ট করছেন, আমি বিয়ে করুম না। তখন আবার মায়ের ওই দিন রাত্রে, বিয়ে যেহেতু করুম না, আবার মায়ের, উড়ে মায়ের। তো এগুলো যে মারে আমারে, এই পিঠ টিঠ আমার এখনো দাগ আছে। ঠিক আছে, পিঠ ঠিট কোমর টোমর সব মাইরা শেষ করে দিয়েছে। শেষ পর্যন্ত আমার এই পায়ের উপর পাড়া দিয়ে এই পায়ের টান দিছে, আমার ভাইরে ফালাইবে। ঠিক আছে, ভাইরা ফালাই দিবে আমারে। তারপরে আমি আর কোনো স্বামী সংসার করতে পারম না, কোনো স্বামী আমারে নেবে না। মানুষ এতটা বিকার মানসিকতাগ্রস্ত হয় কিভাবে? তারপরে আমি বললাম কি যে আপনি আমার জীবনটা শ্বাস করেন না, আমি বাঁচতে চাই, আমার বাবা মার জন্য আমি বাঁচতে চাই। আমি ছোটবেলা থেকে অনেক অসুখ হইতো, আমার অনেক অসুস্থ ছিল, আমার বাবা মা আমার অনেক কষ্ট করে আল্লাহর কাছ থেকে আমার ভিক্ষা চাইয়ে রাখছে, আপনি আমার মারবেন না। তখন উনি কইলো কি, তাইলে তুই থাক, আর বাড়িতে ফোন করে কিছু কইস না, আর বাড়িতে সিটি মিটি আমাকে ফোন করুন কোত্থেকে, এখানে কি রুমের ভিতর কি আমার কোনো মোবাইল আছে? কয় আমার মোবাইল দিয়ে 1 মিনিট কথা বলতে সুযোগ দিমু, যেহেতু তোর বাপ মা গরিব, মইরা যাইতে পারে, তোর টেনশন দিতে, এত আদরের সন্তান তুই, এত রোগের থেকে একটা ভাই মরে গেছে বড়টা, তারপরে তুই জন্মিস, তোর পর লালাডির পর লালাডি গেছে, অসুখের পর অসুখ গেছে, তাও তোরে ভিক্ষা কইরা হইলো চিকিৎসা করাই তোরে রাখছে বাঁচাইয়া। এরপরে ছোট ভাইটা হইছে, পর বোনটা হইছে, ওদের প্রতি, বোনের প্রতি অতটা টান কারোর ছিল না আমার বাবা মার। ওরও অসুখ বিসুখ হয়েছিল, কিন্তু ওরে সেরকম একটা চিকিৎসা মিকিৎসা আমার বাপ মা করায় না, আমারই যতটা করছে। যাই হোক, তো উনি বললো কি যে তোর বাবা মার জন্য টাকা পাঠামু, তুই 1 মিনিট কথা বলার সুযোগ দিমু। তখন যাই হোক, আমি 1 মিনিট, উনি ফোন দিয়ে দিল। আমাদের বাজারে একটা নাম্বার, আমাদের বাড়ির থেকে 2 কিলো দূর হইবে বাজার, ওই বাজারে একটা নাম্বার আমার মুখস্থ ছিল, কারণ ওইখানে স্কুলের ছবি টবির জন্য যাইতাম, একটা স্টুডিও, স্কুলে ছবি টবি তোলার জন্য যাইতাম। আর ওইখানে দেখতাম যে ওই ভাই বিদেশ টিদেশ থেকে ফোন আসে, আর ওনার কাছ থেকে মানুষ টাকা দিয়ে ফোন করে, তাই ওনার কাছ থেকে আমি নাম্বারটা নিয়ে আইছিলাম যে আমি তো ঢাকা থাকি ভাইয়া, আমি যদি কোনোদিন ফোন দেই আমার বাপ মার একটু ডেকে দিবেন যাতে কথা বলতে পারি। কয় হ্যাঁ দিব, সমস্যা নেই। পরে আমি ওই ওনার কাছে ফোন দিতাম, ফোন দিয়ে বলতাম মিজান ভাই আমার মাকে একটু ডেকে দিতে পারবেন, একটু কথা আছে। তখন একদিনই ফোন দিতে দিছে। তখন আমার মা, উনি টাইম দিল কালকে বিকালে 5টার সময় ফোন দিবেন, আগামী দিন বিকাল 5টায় ফোন দিবেন। ওই টাইমের ভিতরে উনি সাইকেল চালিয়ে যাইবে, যাই আমার মায়ের খবর দিবে, মা পরের দিন আসবে, তারপরে আমার ফোন ধরাই দিবে। তারপরে পরের দিন আমার মা আসছে পরে আমি যে ফোন দিছি, আমার মা আমার কণ্ঠটা পাইয়ে কানতে কানতে সাথে সাথে বেহুশ হয়ে গেছে, আর কথা হইল না, মা বেহুশ হয়ে গেছে, আমিও বেহুশ হয়ে গেছি। তারপরে ফোনটা কি আপনি ওনার নাম্বার থেকে দিছিলেন? ওনার নাম্বার থেকে ফোন দিছি। তারপর আমি বলছি মা এই নাম্বারটা রাখে দিও, এই যে এর কাছে চাকরি করার জন্য আইছি, উনি আমারে আটকাই রাখছে, এটা বলতে দেয় না, মুখ চাইপে ধরে, এটা বলিস না দূর থেকে হয়। উনি আমারে, আমি এতটুকু বলছি যে উনি, ওনার কাছে আমি আসি, আমি বাইসে আছি, মা আমি মরি নাই, কইতে কইতে কান্দা ফালাইছি। ঠিক আছে, আমি মরি নাই মা, আমি বাইসে আছি, আর আমি ওনার কাছে আসি, আমি এখনো চাকরি পাই নাই, আমি ভালো আছি মা, তোমরা টেনশন করবো না। তখন মা কইলো আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, ভালো থাকলে ভালো বাবা, আমরা তো মনে করছি তুই মরে গেছো, তুই দুনিয়ায় নাই, আমরা তো তোর মৃত্যু শ্রাদ্ধ করতে চাইছিলাম, আমাদের অর্থ নাই তাই করি নাই, আমরা মনে করছি তুই মরে গেছো, আজকে 20 দিন হয়ে গেছে। তারপরে 20 দিনের সময়, 20 দিন না 19 দিন এরকম, তো 2-1 দিন আগ পিছ হবে, তো আমারে বলছে কি এরকম ব্যবহার করতেছে দিনের পর দিন,
আমি যতই পাও ধরি হাত ধরি, কোনোটাই কোনো লাভ নাই। আরো আমার হাদিস কোরআন শিখাইতেছে, আমার মুসলমান বানাইবে, হাদিস কোরআন শিখাইতেছে, আমিও পড়তেছি। কিন্তু উনার দিকে তো আমার কোনো ইন্টারেস্ট নাই, শুধু আমার ওই বইগুলোর দিকে এখন একটা ইন্টারেস্ট আইসা পড়লো। ঠিক আছে, বিষাদ সিন্ধু বই পড়েছি, হাসান হোসেনের জীবন কাহিনীগুলো যখন পড়ছি, আমার মনটা যেন, দিলটা যেন পরিষ্কার হয়ে গেছে, আমার খুব ভালো লাগতেছে। বিশ্বাস সিন্ধু তো রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে এটা নিয়ে বিতর্ক আছে, এটা সত্য কিনা এটা নিয়ে এটা আছে। যাই হোক, আপনি পড়েছেন, আপনার মনটা ভালো লেগেছে। হ্যাঁ, ভালো ঠিক আছে। লাগছে। তারপরে আমি কয়েকটা হাদিসের বই পড়ছি, তারপরে হাদিসের বই পড়ছি, পরে উনি বললো কি, তোরে তো মেইন জিনিসটাই দেওয়া হয়নি। আমি বললাম সেটা কি? কয় নবী রাসূলের জীবন কাহিনী, আমরা যে নবীর উম্মত, সেই নবী রাসূলের জীবন কাহিনী না পড়লে তো তুই কিছু বুঝবি না। এগুলো পড়াচ্ছে আপনাকে, আর আপনার সঙ্গে প্রতি রাতে এই ধরনের কাজ করতেছে। তারপরে আমার ওই বই না দিল, নবী রাসূলের জীবনী গল্প একটা বই না দিল, ওইটা আমি পড়া শুরু করলাম। 3-4 দিনে পড়া শেষ। আর পড়তে পড়তে অজরে চোখের পানি পড়তে পড়তে আমার বুকটা ভিজে যাইতো সবসময়। আর আমি মনে করতাম, আল্লাহ, এতদিন আমি কইছিলাম, এখন কইছি আসলে আমি ভুল ধর্মে ছিলাম, আমার ধর্ম এখন ইসলামে গ্রহণ করতে হবে, কারণ গ্রহণ করবো বা আমার বিশ্বাস হয়ে গেছে এই ধর্মের প্রতি। আর আমার মা একটা কথা বলতো কি ছোটবেলা থেকে, যে আমি যখন জন্মগ্রহণ করেছি, এই কথাটা কিন্তু একটা মেইন কথা আমার এখন ভালো করে খেয়াল হয়েছে, যে কথাটা আমার বলা উচিত। তো এই কথাটা আমার মা সব সময় বলতো, যে তুই যখন জন্মগ্রহণ করছো তখন গ্রামের বাড়ি তো দাই আনছিলাম, ছোরাপ কাকা আছে আমার এক, ঠিক আছে, আমি কাকার নামটা মেনশন করতে চাই, কারণ কি ওই কাকাটা একটা ভালো প্রতিষ্ঠানে মনে হয় চাকরি করে, খুব ভালো ছিল এক সময়। তো যাই হোক, ওই কাকার মা হলো আমার দাই ছিল, ঠিক আছে। আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, মাটিতে যখন পড়ছি, তখন উনি আমার কানে যত রকমের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যত রকমের দোয়া দ্রুত আছে, উনি ওগুলো দিছে আমার কানে, পড়ছে। পড়ার পরের থেকেই নাকি আমি ছোটবেলা থেকে আমি হিন্দুদের দেখতে পাই না, শুধু বাবা মা ভাই বোনদের প্রতি টান আছে এবং ভালোবাসি তাদের যেহেতু রক্ত, কিন্তু আমি ওই ইসলামের প্রতি একটু একটু টান ছিল আমার, বা ওটা ঠিক পছন্দ আছে, এটা করতাম। আপনি আপনার মতো করে বলছেন, বাট এটা ঠিক যে আপনি হয়তো মেশেননি তাদের সঙ্গে, কিন্তু হ্যাঁ। একটা মানুষ হিন্দু ধর্মের সে কারণে মুসলমান তার সঙ্গে মিশতে পারবে না, বা সে হিন্দু ধর্মের সে কারণে সে মুসলমানের সঙ্গে মিশতে পারবে না। এইটা আসলে আমাদের সামাজিকতার কিছু কিছু জায়গাতে এমনভাবে বিষয়গুলোকে সাম্প্রদায়িক চিন্তা ভাবনার খোলসে, আমি আরো যদি সহজ করে বলি, মানে এমনভাবে বিষাদাগার করা হয়েছে একজন আরেকজনের সম্পর্কে, যে কারণে হয়তো এই ধরনের ধ্যান ধারণা জন্ম নেয়। কিন্তু ধর্মীয় জায়গাটা থেকে এগুলো আমাদের ধর্মের জায়গা থেকে আরো বেশি সহমর্মিতার হাত বাড়াতে বলা হয়েছে, তাই না? যে অন্য ধর্মের যারা তাদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হও, আরো বেশি মানবিক হও, আরো বেশি ভ্রাতৃত্ব বোধ দেখাও। কিন্তু যাই হোক, আপনার ভালো লাগতো ইসলাম ধর্ম, এটা আপনি বলতে পারেন, হ্যাঁ আপনার ভালো লাগতো ইসলাম ধর্ম। হ্যাঁ, ভালো লাগতো, কিন্তু আবার বাবা মার প্রতি টানও আছে, আবার বাবা মা যে কোনোদিন ছেড়ে দেবো বা ইসলাম ধর্ম গ্রহণ করবো এরকম কিছু চিন্তা ছিল না। এবং আমার ওইটা কোনোদিন আমি ওইটা কনফিডেন্স ছিলাম না ওইটার প্রতি। এমনি জাস্ট শুনতাম বা দেখতাম বা ভালো লাগতো, এই ওটা ভিতরে ধারণ করতাম না। তারপরে কি হলো, আপনি এগুলো পড়তেছেন, কোরআন হাদিস, কোরআন তো পড়তে পারেননি তখন, হাদিস পড়ছি। হ্যাঁ, কোরআন, বাংলা কোরআন শরীফ এনে দিছে, বাংলা কোরআন শরীফ দেখে দেখে একটু একটু পড়ছি, কিন্তু হাদিসগুলো খুব সুন্দর করে পড়তে পারছি, সব বাংলা তো, এজন্য পড়ে পড়ে আমার খুব ভালো লাগলো। এবং আমি একটা জিনিস চিন্তা করলাম, যে আমার বাবা মা কি আমারে ফেলাই দিবে যদি আমি মুসলমান হই? উনি মুসলমান হওয়ার অফার দিয়েছে, আমি মুসলমান হইতে পারি, কিন্তু ওনাকে আমি বিয়ে করব না, এটা হলো এক কথা। দ্বিতীয় কথা হইলো যে আমি যদি মুসলমান হইয়া থাকি, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি, কোথায় কি করব? আমার তো বাসা বাড়ি নেই বা কিছু নেই। আর আমার বাবা মা কি মেনে নিবে? আমার বাবা মা তো এই ধর্ম পছন্দ করে না, তারা তো হিন্দু, আমিও তো হিন্দু, এখন আমি কি করব? আমি এটা দোটানার মধ্যে পড়ে গেলাম। তখন উনি বললো কি, যে তুই কি ইসলাম গ্রহণ করবি? আমি ইসলাম গ্রহণ করব, তবে আপনাকে আমি বিয়ে করব না, আপনি আমার বাবার বয়স, আপনাকে আমি কেন বিয়ে করব? আমি একটু চড়া করেই বলতাম এই কথাটা, যখন উনি বিয়ের কথাটা যখন বলতো। যাই হোক, উনি এক পর্যায়ে উনি আর বিয়ের কথা বলে না, কিন্তু দিনের পর দিন ওইভাবে মিশে যাচ্ছে আমার সাথে, ঠিক আছে। বিয়ের কথা আর বলে না, কিন্তু একজন মাওলানা নিয়ে আসলো, ডাইকা নিয়ে এসে আমারে 5 কলম পড়াইলো। এটা আপনার ইচ্ছাতে হয়েছে নাকি জোর করে? ইচ্ছাতে না, আমি পছন্দ করে ফেলছি, হাদিস করেছেন। হ্যাঁ, স্বেচ্ছায় পড়েছি আমি। মানে ওই এইরকম একটা জঘন্যতম সিচুয়েশনের মধ্যে ভালো আপনি কি দেখবেন? তবে এটা ঠিক যে যেহেতু উনি স্বেচ্ছায় করেছেন, তবে এটা অবশ্যই আল্লাহর একটা ক্যারিশমা। দেখেন, ভয়ঙ্কর রকমতম পাশবিক, অমানবিক এবং এটাকে আমি কি বলবো, জঘন্যতম একটা পরিবেশের মধ্যে ওনাকে রাখা হয়েছে, একটা ভয়ঙ্কর রকম পরিবেশের মধ্যে, যেটার আসলে বলার মতো কোনো ভাষা নাই। সেই রকম একটা জায়গা থেকে উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং এটা স্বেচ্ছায় করেছেন। পৃথিবীতে আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব,
এই ঘটনা আসলে এটুকুই বলার আছে, আর কিছু বলার নাই। তারপর কি হলো? জি ভাইয়া, তো যাই হোক আমি ইসলাম গ্রহণ করছি স্বেচ্ছায়, উনি আমাকে কোনো জোর করে নেই, বাধ্য করে নেই। কিন্তু উনি বিয়ে করাটা উনি আমাকে বাধ্য করতেছে, কিন্তু আমি ওনাকে বিয়ে করব না। মুসলমান হয়েছি, আমাকে নামাজ শিখাচ্ছে, কিন্তু উনি যে নামাজটা শিখাইছে ওটা ছিল ভুল। এখন আমি যেটা নামাজ পড়ি আমি এখন বুঝি, এখন আমি নামাজ পড়ি সঠিক। তখন যে নামাজগুলো উনি শিখাইতো, পুরুষরা যেমন পা ফাঁক করে দাঁড়ায় নামাজ পড়ে, 4 আঙ্গুল 5 আঙ্গুল ফাঁক থাকে, যাই হোক আমার ওই রকম পা ফাঁক করে দাঁড়ায় তারপর নামাজ শিখাইতো। আর আত্মাইতো আমার কিন্তু শিখায় নেই উনি শুধু বলছে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 33 বার আল্লাহু আকবার পড়বা, তারপর সালাম ফিরেই মোনাজাত করবা। আর কিন্তু আমি এখন মাদ্রাসার এক মেয়ের কাছ থেকে, আমার মেয়ে হওয়ার পরে মাদ্রাসার এক মেয়ের কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি। তো ওই মেয়ে বলছে যে মেয়েদের পা মিশিয়ে দাঁড়াইতে হবে এবং মেয়েদের আত্মাহিতু পড়তে হবে, আত্মাহিতু শিখাইলো এবং 5 কলমাও সুন্দরভাবে সবই শিখাইছে, সহি সুন্নাহভাবে শিখাইছে এবং আমি ওইভাবে পড়তে 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 এখন আমি সব বুঝি। না কিন্তু এটাও ভুল, আপনাকে যে মেয়েটা বলেছে এটাও ভুল। পা মিশিয়ে, হ্যাঁ, পা মিশিয়ে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ আমাদের রিলিজিয়নে যেটা আছে সেটা হচ্ছে আপনি নামাজ সেভাবেই পড়তে পারেন যেভাবে ছেলে মেয়ের জন্য আলাদা কোনো বিশেষায়ন নাই। প্রথম কথা হচ্ছে এটা। আমি আমার ক্ষুদ্রজ্ঞানে যতটুকু জানি যে নামাজের ক্ষেত্রে ছেলে মেয়ের কোনো স্টাইলে কোনো মানে ডিফারেন্স নাই। একটা ছেলেও যেভাবে নামাজ পড়বে একটা মেয়েও সেভাবে নামাজ পড়বে। তারপরও আমি আপনাকে বলতেছি, যেহেতু আমি স্কলার না, হ্যাঁ আমারও ভুল থাকতে পারে, আপনি একজন ভালো এই মাদ্রাসায় পড়ে বলেই আপনি তার কাছ থেকে শিখে যে সে একজন পারফেক্টলি বলতে পারো, বিষয়টা এরকম না। যে একজন ভালো আলেম তার কাছ থেকে শোনেন, একজনের না 10 জনের কাছ থেকে শোনেন, জেনে আপনি সঠিক নিয়মটা ফলো করবেন। ঠিক আছে, আপনি গল্পে যাই। তারপরে কি হলো? তো যাই হোক নামাজ আপনি যেগুলো আমার জোর করছিল আপনাকে বিয়ে করার জন্য, তারপর? হ্যাঁ জোর করছিল, তারপরে আমি বলছি না আমি আপনাকে বিয়ে করব না। 1 কথা 2 কথা 3 কথা, তারপর বলে বিয়ে যদি না করিস তাহলে আমার সাথে কালকে 5 তলায় উঠবি। আমি বলি কেন 5 তলায় উঠবো? এই অফারটা কিন্তু 20 দিনের মাথায় 21 দিন পরে এই অফারটা দিল। বিয়েতে যখন রাজি না, আমি মুসলমান হয়ে গেছি। ও আবার মুসলমান হওয়ার পরে উনি 1 গ্লাস পানি আনলো বাথরুমের থেকে না সরি ফিল্টারের থেকে, বাইরের থেকে পানি নিয়ে আসলো কাউন্টার থেকে, নিয়ে এসে বললো কি পানির গ্লাসটা ধর। আমি বলছি কেন? বলছে ধরলাম। বলছে যে বল ইহকাল পরকাল দুজনে তুই মুসলমান হয়েছিস মনে থেকে, এটা আগে বল। আচ্ছা বললাম আমি মনে থেকে মুসলমান হয়েছি। আমি কি জোর করে তোকে মুসলমান বানিয়েছি? আমি কি না এটা আমি কোনোদিন বলবো না, জোর করে আপনি মুসলমান বানানি, আমার মনের থেকে হয়েছি। আচ্ছা তুই ইহকাল পরকাল আমার সাথে একসাথে থাকবি, পানি ধরে বলতে হবে, পানি তুলে বলতে হবে। আমি বলছি না এটা আমি বলতে পারবো না। আমি পানির গ্লাসটা দিয়ে ফিক্কা ফালাই দিছি পরে একটা চর মাস একবারে কান কোন ফাইটে রক্ত এখান থেকে পইরা একবার আমার পুরোটা, তখন সাদা একটা গেঞ্জি পরা ছিলাম, উনি গেঞ্জি পরাইতে পছন্দ করতো আমারে। আচ্ছা এখানে ওনার এই জায়গাটা যাওয়ার আগে আমি আপনাকে, যারা দেখছেন এখানে, আমি জানি যে ধর্ম সম্পর্কে প্রপার একদম সঠিক জ্ঞান রাখেন বা ধর্মকে সবাই সব জায়গা থেকে একদম 100% চর্চা করেন। তার চাইতে অনেক মানুষ আছেন যারা আমরা শুধুমাত্র শুনে দেখে এই জিনিসগুলো প্র্যাকটিস করি। এই যে কসম কাটা, পানির নামে কসম কাটা, মানুষের মাথায় হাত দিয়ে কসম কাটা, কোরআন শরীফ হাতে নিয়ে কসম কাটা বা অন্য কিছু নিয়ে কসম কাটা, এটা আমাদের রিলিজিয়নের কোথাও কোনো বিধান নাই আমি যতটুকু জানি। আমি যদি ভুল বলে থাকি কেউ আমাকে কারেকশন করে দেবেন, আমি পরবর্তী এপিসোডে এসে আমি কারেকশন করে, আমি যতটুকু জানি আজকের পর্যন্ত, আমি বারবারই বলছি আমি রিলিজিয়ন সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখি না, বাট আমি যতটুকু জানি ততটুকু জানানোর একটা, আমি যতটুকু জানি যে আল্লাহ এটা বলেছেন যদি 1 লাইনও জানো তো সেটা প্রচার করো। তো সেই জায়গাটা থেকে সুযোগ যেহেতু এসছে আমি বলছি যে এইটার কোনো নিয়ম নাই, এটা করলে গুনাহ হবে। কসম কাটা যায় একমাত্র আল্লাহর নামে, শপথ করা যায় একমাত্র আল্লাহর নামে, সুতরাং পানি ধরে যদি আপনি বলতেনও এটা গুনাহ হতো না। যাই হোক আপনি জানতেন ওই সময়তে, মনে করেছেন এটা বিশাল কিছু, হ্যাঁ এই জন্য আপনি এটা করেছেন। তারপর আমি গুনাহ কামাই করবো না এই জন্য ফেলে দিলাম। তারপরে উনি এমন চট দিছে একবারে কান দিয়ে রক্ত বেরবে, আমার গেঞ্জি টেঞ্জি ভিজে, আমার মনে করেন সেলোয়ার ভিজে যাচ্ছে, এত রক্ত পড়ছে। এই কানটা এখনো আমার সমস্যা, কয়েকদিন পরেই কানটা তপ্ত মারিয়ে থাকে, হাঁটতে পারি না, হাঁটলে পর দুমদুম করে, গোসল করতে পারি না, ডাক্তার বলে পানি যেন ঢোকে না, এমন বড় মাপের ডাক্তার তো আপনি সুযোগ পাচ্ছিলেন বাইরে চলে যাওয়ার বা থাম করে পালায় যাওয়ার? শুনেন এই কথায় আসছি, ও 20 দিন তো গেছে, এর ভিতরে ফাঁকে আমি চেষ্টায় থাকতাম। উনি যখন রুমে ঢুকতো সিন্ধুকের চাবি এরকম ছড়া নিয়ে ঢুকতো, ওর সাথে দরজার চাবি আছে, তালা ভিতরের থেকেও মারে বাইরের থেকেও মারে। উনি যখন বেরোয় যায় তখন বাইরে থেকে তালা মারে, যখন রুমে ঢুকে আইসে তখন ভিতরের থেকে তালা মারে। এবং ওনার ঘুম খুব মানে কি বলে, এই ঘুমাইবে না পট করে জেগে ওঠে, হঠাৎ জেগে উঠে একবার বসবে ঘুমের থেকে উঠে। আমরা কিন্তু ঘুম ভাঙলেও একটু উঠতে একটু দেরি হয়, আর উনি উঠেই বসবে সাথে